আজকের গল্পটি কেবলমাত্র প্রাপ্তবয়স্কদের জন্য। যদি আপনি 18 বছরের নিচে হয়ে থাকেন, দয়া করে এই ভিডিওটি এড়িয়ে যান। গল্পের সমস্ত চরিত্র ও ঘটনাবলী কাল্পনিক, এর সাথে বাস্তবের কোনো মিল থেকে থাকলে তা সম্পূর্ণ অনিচ্ছাকৃত ও কাকতালীয়। শুরু হচ্ছে লাদেনের লেখা আজকের এই নতুন গল্পটি। সবাই মনোযোগ সহকারে শুনবেন আর অবশ্যই হেডফোন ব্যবহার করবেন। তোর মৃত বোনের সাথে শারীরিক সম্পর্ক করতে হবে, আর সেই কবরস্থানে তোর রাতে একাই যেতে হবে। সুমন, তোর মাথা খারাপ হয়ে গেছে? আমি আমার বোনের সাথে শারীরিক সম্পর্ক করব মানে? এছাড়া কোনো উপায় নেই। আমি ব্যর্থ বন্ধু, আমাকে তুই মাফ করে দে। তুই বুঝতে পারছিস সুমন, আমার জায়গায় অন্য কেউ হলে আজকে তোর মাকে তুই বাঁচাতে চাস না? হ্যাঁ হ্যাঁ, আমি আমার মাকে বাঁচাতে চাই, যে করে হোক তুই আমার মাকে বাঁচিয়ে দে। তাহলে তোরে আমি যেটা বললাম সেটা করতে হবে, এছাড়া অন্য কোনো উপায় নেই। প্লিজ সুমন, তুই এমন কথা বলিস না। আমার বোন মরছে 2 দিন হয়নি, আর তুই আমার বন্ধু হয়ে এই কথা বলতে পারলি? আমি কিছু প্রশ্ন করব, তুই সঠিক উত্তর দিবি। বল। এই 2 দিনে তোর মাকে কোথায় কোথায় ডাক্তার দেখাতে নিয়ে গেলি? এমন কোনো জায়গা নেই যেখানে আমার মাকে নিয়ে যায় নাই। তবে আফসোস, সব ডাক্তার বলছে আমার আম্মু বেশি দিন বাঁচবে না। শুধু তুই আমার বন্ধু বললি যে আমার মাকে তুই বাঁচাতে পারবি। দেখ লাদেন, তুই আমার ছোটবেলার বন্ধু। আমি ছোট থেকেই পড়াশোনা ছেড়ে তান্ত্রিক হিসেবে নিজেকে উপস্থাপন করি। এমন কোনো কালো জাদু নেই যেটা আমি জানি না। তোর মাকে বাঁচানোর আমার এই একটাই রাস্তা আছে, এখন তোর ইচ্ছা। সুমন, ও আমার আদরের একমাত্র ছোট বোন ছিল, যাকে সারা জীবন আমি নিজের ছোট বোন হিসেবে দেখে আসছি। আর আমার বোন মারাও গেছে, এখন কিভাবে? সুমন আমার ঘাড়ে হাত দিয়ে বলল, দেখ, তোর বোনের জন্য তোর মায়ের এই অবস্থা। তোর বোন মারা গেছে দেখে তিনি মন মরা হয়ে থাকেন, এজন্য এমন হয়েছে। আর গোপন একটা কথা বলবো, ভয় পাবি না তো আবার? ভয়ের ভেতরে আছি, আবার নতুন করে কিসের ভয় দিবি? দেখ লাদেন, আমি সিরিয়াস হয়ে বলছি, ভয় পাবি না তো? আমি সুমনের দিকে তাকিয়ে বললাম, না ভয় পাবো না, তুই বল। আমরা মানুষ জাতি খুব নিষ্ঠুর রে, আমরা যা চাই তাই পাই না। তোরে বলতে আমার খুব কষ্ট হচ্ছে, তাও তোরে বলতেই হবে। দেখ সুমন, এমনি আতঙ্কের ভিতরে আছি, এত না পেঁচিয়ে সরাসরি বলে দে কি হয়েছে। তোর মা 2 মাসের প্রেগনেন্ট। সুমনের কথা শুনে জোরে চিৎকার দিয়ে বললাম, তোর মাথা খারাপ হয়ে গেছে? তুই সব কি বলছিস? আজকে 2 বছর হলো আমার আম্মুর সাথে আমার বাবার ডিভোর্স হয়ে গেছে। লাদেন, মাথা ঠান্ডা করে বস, এত রাগিস না। আমি বলছি তো সবকিছু ঠিকঠাক করে দিব। তুই কি ঠিক করবি বল, যেখানে আজকে আমার সব কিছু হারিয়ে গেছে, আর আজকে তোর কাছে আসলাম তুই কি সব উল্টাপাল্টা কথা বলছিস। আরো অনেক কথা আছে যেগুলো তোর অজানা, তবে তুই আজকে বাসায় যা, বাকিগুলো পরে বলবো। আর যদি সম্ভব হয় তাহলে কালকে রাত থেকে কাজে লেগে যাবি। সুমনের কথা শুনে কোনো উত্তর দিলাম না, শুধু বললাম আমি একজন পুলিশ কনস্টেবল, আর আমি জানি না কখন আমার বাবা। থাক, তোর আর বলতে হবে না। আর এত চাপ নিস না তুই, কালকে আমি তোর বাসায় যাব। আন্টি এখানে থাকলে সুরক্ষিত থাকবে, তুই কোনো চিন্তা করিস না। এখন বাসায় যা তুই, তবে অনেক রাত হয়ে গেছে, একটু সাবধানে যাবি। ঠিক আছে, তাহলে আমি গেলাম। ঘড়িতে তাকিয়ে দেখি রাত প্রায় 12টা বেজে 40 মিনিট। এখানে থেকে আমার বাসা বেশি একটা দূরে না, তবে আমি ভাবছি শর্টকাট রাস্তা দিয়ে চলে যাব। সুমনের বাসা থেকে বের হয়ে সামনের দিকে হাঁটতে লাগলাম। হাঁটতে হাঁটতে সামনে যাচ্ছি আর মনে মনে চিন্তা করছি, সুমন আমাকে এসব কি বললো। আজকে মনে হচ্ছে সব কিছু যেন আমার মাথার উপর দিয়ে যাচ্ছে। আমি এটা মানি, আমার ছোট বোন মারা যাওয়ার পর আমার আম্মুর অবস্থা এমন হয়ে গেছে, কিন্তু তাই বলে আমার ছোট বোনকে আবার কবর থেকে তুলে, না না, আর চিন্তা করতেছি না। সব কিছু যেন মনে হলো মাথার উপর দিয়ে গেল। হাঁটতে হাঁটতে মাঠের কাছে চলে গেলাম। এখানের পরিবেশটা অনেক নিরিবিলি। এত রাতে আমি একা একটা মানুষ, সাথে কেউ নেই, ভেবে যেন কেমন একটু ভয় হচ্ছে। হঠাৎ করে মনে হলো কেউ একজন যেন আমাকে পাশ থেকে ডেকেই চলেছে। মনে হচ্ছে যেন দূর থেকে কেউ একজন আমার নাম ধরে ডাকছে। ভয়ে তো এখন রীতিমতো আমার শরীর বেয়ে ঘাম গড়িয়ে পড়ছে। ভাবছি পিছনে তাকাবো কিনা, আবার এটাও ভাবছি এত রাতে আমাকে আবার কে রাখবে। ধীরে ধীরে পিছনে তাকালাম, আর পিছনে তাকিয়ে দেখি আমার থেকে কিছুটা দূরে একটা মেয়ে দাঁড়িয়ে আছে। অন্ধকারের কারণে তেমন কিছু দেখা যাচ্ছে না, তবে অনুমান করতে পারলাম যে এটা একটা মেয়ে। মেয়েটা আমাকে পিছনে ফিরতে দেখে কেমন যেন গম্ভীর সুরে বলল, এত রাতে আপনি এখানে কি করেন? আমি কি করি মানে? আমি তো আমার বন্ধুর পাশে থেকে আমাকে থামিয়ে মেয়েটা বলল। বাড়িতে যাচ্ছেন তাই তো? এবার আমি একটু ভয় পেয়ে বললাম, কিন্তু আপনি কিভাবে জানেন? আরে এতে জানার কি আছে, আপনার বন্ধুর বার্থডে পার্টি ছিল তাই গিয়েছেন।
আর এখন বাড়িতে ফিরছেন। আমিও তো আমার বান্ধবীর বাড়ি থেকে মাত্র বাড়িতে যাচ্ছি, আপনার মতো। মেয়েটার কথা শুনে এবার আমার একটু ভয় কমলো। তার মানে মেয়েটা আমার মতোই লেট করে বাড়িতে যাচ্ছে। এবার আমি বললাম, তা আপনার বাসা কোথায়? তা মিস্টার লাদেন সাহেব, আপনি কি আপনার বাবার মতো আপনার বোনকে ধর্ষণ করতে পারেন বুঝি? এবার আমি মেয়েটার কথা শুনে জায়গায় দাঁড়িয়ে গেলাম। আমি বললাম, কি? আর ও বললো কি সুমন যে আমাকে এসব কথা বলেছে ও জানে কি করে? মেয়েটা এক পর্যায়ে হাসতে হাসতে বললো, কি ভয় পেয়ে গেছেন? আপনি কে? আমি কি সেটা জানা কি খুব বেশি জরুরি? দেখেন, আপনি আপনার রাস্তায় যান, আমি আমার রাস্তায় যাই। আমাকে প্লিজ বিরক্ত করবেন না। একা একা যেতে পারবেন তো? ভয় পাবেন না তো আবার? আমি একা যাব কি না সেটা আপনাকে বলতে যাবো কেন? এই কথা বলে জোরে জোরে হাঁটতে লাগলাম। আর মেয়েটা দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসতে লাগলো। ভয়ে আমার কলিজার পানি শুকিয়ে গেছে। আমার আম্মু আমাকে ছোটবেলায় সবসময় বলতো, বাবারে, জিন পরি বলতে তেমন কিছু হয় না। তবে আজকে আমার মনে হচ্ছে আমার আম্মু আমাকে যা বলতো সেগুলো মিথ্যে কথা ছিল। এত জোরে জোরে হাঁটছি কিন্তু রাস্তা তো শেষ হচ্ছেই না। হঠাৎ করে আমি হাঁটতে পারছি না, পাগুলো যেন আপনা আপনি চলা বন্ধ হয়ে গেল। বুঝলাম না কেন এমন হচ্ছে। আবার হঠাৎ করে সেই মেয়েটা আবার আমার সামনে চলে এলো। আর এসেই বলা শুরু করলো, কি বলছিলাম না আপনি একা একা হেঁটে যেতে পারবেন না? তাও আমার কথাই শুনলেন না। যেই আমি কিছু বলতে যাব কিন্তু আমার মুখ দিয়ে কোনো কথাই বের হচ্ছে না। মেয়েটার ভেতরে আমার সম্পূর্ণ গেঞ্জিটা এই ঠান্ডার মাঝেও ঘামে ভিজে গেল। মনে মনে বলছি, কেউ আমাকে বাঁচাও প্লিজ। আর জীবনে আমি এত রাতে কোথাও যাব না। মেয়েটা হাতে ইশারা করতেই আমার প্যান্ট শার্ট সব কিছু আপনা আপনি খুলে গেল। আর আমি সম্পূর্ণ উলঙ্গ হয়ে গেলাম। এসব দেখে এখন সত্যি সত্যি ভয় আমার কলিজার পানে শুকিয়ে গেল। একসময় মেয়েটা আমার উপর ঝাঁপিয়ে পড়লো। মেয়েটা ইচ্ছে মতো আমাকে ব্যবহার করতে লাগলো। তবে একসময় বুঝতে পারলাম এটা কোনো সাধারণ মেয়ে না। আজকে যে এখান থেকে বেঁচে যাব সে আশাটুকু আমার ভেতরে নেই। মেয়েটার বড় বড় নখ দিয়ে মাঝে মাঝে আমার শরীরের মাঝে এমন এক আঁচড় দেয়, মনে হয় যেন আমার কলিজার পানি বের করে দিবে। আমি কোনো মতে নড়তে পারছি না। তবে এখন অনুভব করতে পারছি আমার গোপন অঙ্গ দিয়ে রক্ত বের হচ্ছে। আমি এসব নিতে পারছি না। জোর জোরে একটা চিৎকার দিয়ে বললাম, সুমন আমাকে প্লিজ বাঁচা। কিন্তু সেই চিৎকার আর বাইরে গেল না, ওটা আমার ভেতরেই সীমাবদ্ধ থাকলো। মনে হলো যেন আমি বোবা হয়ে গেছি। আমার শরীর থেকে এমনভাবে রক্ত পড়ছে যেন মনে হচ্ছে আর কিছুক্ষণের ভেতরেই আমার দেহ থেকে প্রাণটা চলে যাবে। জীবনে কি এমন ভুল করেছি তা আমি জানি না, যার কারণে আজকে আমার সাথে এমন হচ্ছে। তবে মেয়েটা আজকে আমাকে আর ছাড়বে না। ওর তৃপ্তি যতক্ষণ না মেটাবে ততক্ষণ আমাকে শুধু ব্যবহারই করবে। কখন যে আমি অজ্ঞান হয়ে গেলাম বলতেই পারে না। যখন আমার জ্ঞান ফিরল তখন তাকে দেখি আমি আমার বিছানার উপর শুয়ে আছি। লাফ দিয়ে বিছানা থেকে উঠে দেখলাম শরীরের সব কিছু একদম ঠিকঠাক আছে, কোথাও কোনো ক্ষতের চিহ্ন নেই। এটা কীভাবে হতে পারে? মেয়েটা আমাকে ওর নখ দিয়ে যে আসরগুলো দিল, কই এগুলো তো কোথাও নেই। তাড়াতাড়ি নিচে নেমে হাঁটার চেষ্টা করলাম। হাঁটতে পারছি ঠিকই, তবে শরীরটা একটু দুর্বল লাগছে। একবার নিচের দিকে ভালো করে চেক করে দেখলাম সব কিছু একদম ঠিকঠাক আছে। কিন্তু আমার না রাতে অনেক রক্তপাত হয়েছিল। মেয়েটা আমাকে এমনভাবে ব্যবহার করছে যেন আমি মনে করেছিলাম আজকে আমি সত্যি সত্যি মারা যাব। তাড়াতাড়ি সুমনকে কল দিলাম। সুমন আমার ফোন রিসিভ করে বলল, কি খবর বন্ধু তোর? এত সকাল সকাল ফোন করলি যে? সুমন, আমি তোর বাসা থেকে কয়টা বের হয়েছিলাম? এই তো আনুমানিক রাত 12টা। কেন, কি হয়েছে? না তেমন কিছু না। আচ্ছা, আমার আম্মুর খবর কি? তুই যদি কাজে লেগে পড়িস তাহলে আমিও আমার কাজে লেগে পড়লাম। আচ্ছা সুমন, ঠিক আছে, আমার এখন ঢাকায় যেতে হবে রে। ঠিক আছে, তবে ছুটি নিয়ে একটু তাড়াতাড়ি চলে আসবি। ফোনটা রেখে চিন্তা করছি, তাহলে কি আমি রাতে স্বপ্ন দেখছিলাম? কিন্তু আমি আমার নিজ চোখে দেখেছি মেয়েটা আমার সাথে শারীরিক সম্পর্ক করছে। তবে এইটুকু আমি বলতে পারি, এটা কোনো সাধারণ মেয়ে না। আরে যা, আমার সময় তো চলে যাচ্ছে। তাড়াতাড়ি কিছু খাবার তৈরি করে নিজে তৈরি হয়ে নিলাম। এই বাসায় আমি আর আমার আম্মু থাকি। আর কিছু বলবো না, সব কিছু গল্পেই শুনবেন। রেডি হতে হতে চিন্তা করছি আমি কি স্বপ্ন দেখলাম নাকি আমার সাথে বাস্তবেই সব হয়েছে। বাইকটা নিয়ে সরাসরি থানায় চলে গেলাম। থানায় গিয়ে দেখি পুরো থানাটা খুব সুন্দর করে সাজানো হয়েছে। মনে মনে বললাম, কি ব্যাপার, হঠাৎ করে থানাটা এত সুন্দর করে সাজালো? কিছু তো মাথায় ঢুকছে না। ধীরে ধীরে থানার ভেতরে চলে গেলাম। ভিতরে গিয়ে দেখি সব পুলিশ কনস্টেবলের হাতে একটা করে ফুলের তোড়া। আমি রাসেলের পাশে গিয়ে আস্তে করে বললাম, কিরে রাসেল, আজকে কি থানায় কোনো অনুষ্ঠান আছে নাকি? আগেই বলে নেই, এই থানায় আমার রাসেল এবং ইরার সাথে একটা ভালো সম্পর্ক আছে। ওরা এখানে আমার সমবয়সী। রাসেল আমার কথা শুনে আমার দিকে তাকিয়ে বলল, কি রে, তুই আজ লেট করে থানায় আসলি যে? আর বলিস না, রাতে ঘুমাতে একটু দেরি হয়ে গিয়েছিল। আর তুই তো জানিস ইদানিং আমার আম্মুকে নিয়ে দৌড়দৌড়ি করতে হয়। ও, আন্টি কেমন আছে রে? এই তো মোটামুটি। তবে আমি এটুকু বলতে পারি না রে, আমার আম্মুকে কি আমি আজও বাঁচাতে পারবো কি না।
দেখ, মন খারাপ করিস না, সব কিছু অবশ্যই ঠিকঠাক হয়ে যাবে। আর আজকে থানায় কেউ আসবে নাকি, যার কারণে পুরো থানাটা তো সুন্দর করে সাজানো হয়েছে? কেন, তুই জানিস না আজকে আমাদের থানায় নতুন ওসি আসবেন? ও, আমাকে তো কেউ বলে নাই। বলবে কিভাবে, তুই তো সারাদিন এদিক ওদিক বিজি থাকিস। কি খবর বেবি, এত বছর পর দেখা করতে আসলে যে? ইরার কথা শুনে মেজাজ পুরো গরম হয়ে গেল। রাগে বললাম, এতদিন বিদেশে ছিলাম, তাই আজকে এসে বউকে ভালোবাসে দেবো, আসো গো বউ। ইরা আমাকে চিমটি দিয়ে বলল, ভালো হয়ে যাও লাদেন, ভালো হলে টাকা লাগে না। কে বলেছে ভালো তো টাকা লাগে না? তুই আমাকে 5,000 টাকা দে, আমি এখনই ভালো হয়ে যাব। রাসেল আস্তে করে বলল, তোদের এখন ঝগড়া করার সময় হলো? ইরা, সব কিছু গোছানো কি শেষ? ইরা রাসেলকে বলল, তুই কি আমার স্যার যে তোরে বলতে হবে সবকিছু গোছানো কি শেষ নাকি? রাসেল ফালতু কথা বলা বন্ধ কর, বলতো বড় স্যার কি আসছে নাকি? আরে না, স্যার তো একদম ওসি ম্যাডামের সাথে আসবেন। তাহলে তো হয়েই গেল। ইরা তুই একটু এদিকটা সামনে রাখিস তো, আমি রাসেলকে নিয়ে যাবো আর আসবো। ইরা আমাকে উল্টা ধমক দিয়ে বলল, আর কত বছর ওই মেয়ের পেছনে ঘুরবি? তুই একজন পুলিশ কনস্টেবল, আবার ওই মেয়ের পেছনে ঘোরাঘুরি করিস, লজ্জা করে না? কে বলছে আমরা ঘোরাঘুরি করি? আর তাছাড়া আমাদের কেউ কি কিছু বলতে পারবে? বললে বললো, আমাদের ডিউটি আমাদের পালন করতে দেন, এক কথাতেই সব শেষ। আর তাছাড়া তোর ভাবি কিন্তু অনেক সুন্দর আছে। এখনো প্রপোজ করে নাই, আবার বলে ভাবি, যা দূরে গিয়ে মর। আচ্ছা এরা, তাহলে আমি গেলাম, তুই একটু দেখিস প্লিজ বোন আমার, আমরা যাবো আর আসবো। লাদেন, তোর মাথা খারাপ হয়ে গেছে, আজকে নতুন ওসি আসবে আর তুই এখন চলে যাবি? আমি পারবো না ভাই, পরে আমি কি বলবো? ইরার হাত ধরে বললাম, তোর ভাবি আমাকে ডাকছে, প্লিজ তুই না করিস না। রাসেল, তুই ওর সাথে থাকলে একদিন মরবি দেখিস, এই আমি বলে দিলাম। রাসেল ইরার কথা শুনে আমার দিকে তাকিয়ে বলল, কি করব বল, বন্ধুত্ব তো মায়া লাগে। রাসেলকে নিয়ে থানা থেকে বের হয়ে সরাসরি কলেজের রোডের দিকে রওনা দিলাম। যেতে যেতে রাসেল বলল, লাদেন, এটা কি ঠিক আমরা পুলিশ হয়ে এতদিন একটা মেয়ের পিছনে ঘুরছি? আমাদের কি সম্মান বলতে কিছুই আছে? আরে বেটা রাখ তোর সম্মান, জীবনে পথ চলতে গেলে একজন গার্লফ্রেন্ড অবশ্যই প্রয়োজন, আর আমি সেটার পিছনেই ঘুরছি। বাইকটা এক জায়গায় রেখে সামনের দিকে হাঁটতে লাগলাম। কিছু দূরে আমার হবু বউকে দেখা যাচ্ছে। আরে কি বলছি আমি এসব, এখনো তো প্রপোজ করাই বাকি আছে, বউ তো পরের বিষয়। রাসেল আর আমি সামনের দিকে হাঁটতে লাগলাম। আমাদের থেকে মেয়েটা কিছুটা দূরে, ওর সাথে কয়েকজন বান্ধবীও আছে। তবে আফসোস একটাই, এতদিন মেয়েটার পিছনে ঘুরলাম কিন্তু ওর নামটা এখনো জানা হয় নাই। মেয়েটা জানে আমি ওর পিছনে ঘুরি, কিন্তু তেমন কিছু বলে না। আজকে ওদের ফলো করতে করতে অনেকটা সামনেই চলে গেলাম। হঠাৎ একটা নিরিবিলি জায়গায় মেয়েটা দাঁড়িয়ে গেল, ওদের দেখে আমরাও দাঁড়িয়ে গেলাম। রাসেল ভয়ে ভয়ে বলল, এখন কি হবে বন্ধু? যা হবার হবে, তুই এত ভয় পাস না তো, আমি আসি না। মেয়েগুলো আবার পিছনে ঘুরে আমাদের কাছে আসলো। এর মাঝে যাকে আমি প্রশ্ন করি সে মেয়েটা রাসেল আর আমাকে প্রশ্ন করলো, আমি কি জানতে পারি আপনাদের দুজনের ভেতরে কে সেই মহান ব্যক্তি যে আমাদের মধ্যে একজনকে ফলো করে? আমি হাসি মুখে বললাম, আসলে ও তো আমার সাথে এসেছে, আর আমি আপনার জন্য এখানে আসছি। মেয়েটা আমাকে জিজ্ঞেস করলো, কেন আমার পেছনে ঘুরেন? আমি সরাসরি বলে দিলাম, আপনাকে আমার অনেক পছন্দ হয়, এই জন্য আপনার পিছনে ঘুরি, আর আমি কিন্তু সরকারি চাকরি করি। সে তো দেখতেই পাচ্ছি, পুলিশের পোশাক পরে আমাদের ফলো করছেন, লজ্জা করেন না নিজে পুলিশ হয়ে আবার অন্যের পেছনে ঘুরছেন? দেখেন, এতে লজ্জার কিছু নেই, একটা সুন্দর জীবন সাথী খোঁজা, এতে লজ্জার কি আছে? মেয়েটা এবার বলল, আমার নামটা তো জানেন। আমি মাথায় হাত দিয়ে বললাম, না মানে আসলেই। আমার নাম মাহি চৌধুরী, চিনেন তো আমার বাবাকে? কেন চেনা লাগবে, সে আবার কে? আমাদের বিয়ে হয়ে গেলে পরে একেবারেই চিনবো না। মাহি আমার কথা শুনে হাসতে হাসতে বলল, আমি কি আমার পরিচয় কি সে না জেনেই আমার পেছনে ঘুরছেন? হাস্যকর ব্যাপার তো। রাসেল আমার কানে ফিসফিস করে বলল, যা করার তাড়াতাড়ি কর, আমাদের সময় চলে যাচ্ছে। মাহি এবার আমার আঙ্গুলে তুলে বলল, এরপর যদি তোরে কোনোদিন আমার আশেপাশে দেখি তাহলে টুকরো টুকরো করে তোর মাংসগুলো সমুদ্রে ভাসিয়ে দিব। তুই হয়তো এটা জানিস না আমার বাবাকে। আমার বাবা হলো এখানকার এমপি। ভাবছিস আমি সাধারণ হয়ে চলাফেরা করি দেখে আমি সাধারণ ঘরের মেয়ে? তুই সরকারি চাকরি করিস দেখে আমি তোরে বিয়ে করে নিব? তোর মতো হাজার হাজার ছেলে মেয়েকে আমার বাবা নিজে হাতে চাকরি দেয়।
আর আসছে আমাকে প্রপোজ করতে। তোর ভাগ্য ভালো যে এখনও আমি কাউকে বলি নাই। যদি একটা ফোন করি না আমি, তাহলে তোর হাড্ডি গুড্ডি একটাও আসতে থাকবে না। এটা মনে রাখিস, মাটি থেকে আসমান ধরতে যাবি না, নইলে পুড়ে ছাই হয়ে যাবি। মনে থাকবে তো? আর পুলিশের অসম্মানই হোক এমন কিছু আমি করব না, নইলে তোরে কোনো দিনেই শেষ করে দিতাম। যা, তোরে ছেড়ে দিলাম, মনে রাখিস। আর কোনোদিন যদি আমার সামনে আসিস, তাহলে তোর খবর আছে। এখান থেকে চলে যা, আশেপাশে অনেক মানুষ চলে আসছে। আর আমার বাবা যদি এসব জানতে পারে না, তোর কি হবে জানিস তো? তুই হয়তো এটা জানিস না, পুলিশ আমরা বিস্কুট দিয়ে পুষি, ওরা আমাদের পোষা কুত্তা। এতক্ষণ মাহি যা বললো শুধু মাথা নিচু করেই শুনলাম, কিছুই বলতে পারলাম না। তবে হঠাৎ মাহি আমার হাতে একটা 500 টাকার নোট দিয়ে বলল, নে, তোদের তো আবার ঘুষ না খেলে হয় না। এই কথাগুলো বলে মেয়েগুলো চুপচাপ আমাদের সামনে থেকে বিদায় হয়ে গেল। রাসেল আমার হাত ধরে বলল, চল বন্ধু, আমাদের দেরি হয়ে যাচ্ছে। রাসেলের কথা শুনে চুপচাপ সামনে হাঁটতে লাগলাম। দেখ লাদেন, কান্না করিস না। আমাদের ওকে বিরক্ত করা উচিত হয় নাই। তাছাড়া আমরা এটা জানতাম না মাহি এমপির মেয়ে হয়। চোখের পানি মুছে বললাম, জীবনে আমি এতটা অপমানিত হয় নাই আজকে যতটা অপমানিত হয়েছি। রাসেল, তুই তো আবার কিছু মনে করিস নাই? আরে যা হয়েছে সব ভুলে যা। বাইক নিয়ে সরাসরি থানার দিকে রওনা দিলাম। আজকে চিৎকার করে কান্না করতে ইচ্ছে করছে। মাই একটা মেয়ে হয়ে আমাকে এতটা অপমান করলো, আর আমি এসব সহ্য করে নিলাম। আর কী বা করবো আমি? ও একজন এমপির মেয়ে। থানায় গিয়ে দেখি সবাই ভেতরে গিয়ে দাঁড়িয়ে আছে, হয়তো নতুন ওসি এসে গেছে। ভেতরে গিয়ে দেখি আমাদের বড় স্যার বলছে, আজকে ওসি ম্যাডাম আসবেন না, তার কি যেন পারিবারিক সমস্যা হয়ে গেছে। এখন সবাই ডিউটিতে চলে যান। এর মধ্যেই ইরা আমার সামনে এসে বলল, লাদেন, কি হয়েছে রে? আজকে তোরে এত মন মরা লাগছে কেন? আমি কোনো কথা না বলে বড় স্যারের কেবিনের দিকে যেতে লাগলাম। স্যার আমাকে দেখে বলল, কি অবস্থা লাদেন, তোমার আম্মু ভালো আছে? এই তো স্যার, মোটামুটি ভালো আছি, আবার নেই। স্যার, আজকে বিকেলে আমার ছুটি লাগবে, আমাকে নিয়ে এক জায়গায় যেতে হবে। দেখো লাদেন, ছুটি লাগবে সেটা কোনো বিষয় না। আজকে এক জায়গায় গিয়ে দেখে আসবে সেখানে কি ঝামেলা হচ্ছে, পরে ওখান থেকে চলে যাবে। অনেক অনেক ধন্যবাদ স্যার আপনাকে। স্যারের কেবিন থেকে বের হতেই ইরা আমার সামনে এসে আমাকে বলল, দেখ লাদেন, মন খারাপ করিস না। আমি বলছিলাম না, কারো পরিচয় না জেনে ফলো করা উচিত না। এখন দেখলি তো। থাক বাদ দে, আমি যদি বেঁচে থাকি ওকেও দেখে নেব। এমবির মেয়ে বলে আজকে আমাকে এত অপমান করলো, আমাকে অপমান করলো সেটা না হয় মেনলাম, তাই বলে ও পুলিশকে পোশাক কুত্তা বলবে? আমিও দেখে নেব ও কতটা অহংকারী মেয়ে। স্যারের কথা মতো ডিউটিতে বের হয়ে গেলাম। রাসেল আর ইরা অন্য জায়গাতে চলে গেল। আমি যেখানে গেলাম সেখানে একটা জমি নিয়ে মামলা চলছিল। ওটা শেষ করতে করতে সন্ধ্যা হয়ে গেল। ডিউটি শেষ করে কোনো রকম বাসায় গিয়ে রেডি হয়ে সুমনের বাড়িতে চলে গেলাম। গিয়ে দেখি সুমন কি যেন কাজে ব্যস্ত। আমাকে দেখে বলল, আজকে রাত 12টার সময় কবরস্থানে চলে যাবি, এত অপেক্ষা করা যাবে না। সুমনের কথা শুনে আমার অবস্থা যেন মুহূর্তের ভিতরেই খারাপ হয়ে গেল। কালকে রাতের কথা মনে হয়ে গেল। তবে রাতের কথা সুমনকে বলা যত যাবে না। সুমন আমার ঘাড়ে হাত দিয়ে বলল, এত ভয় পাওয়ার কিছু নেই, তোর বোনকে কবর থেকে তুলে এখানে নিয়ে আসবি। আর আমরা যে তোর বোনকে এখানে নিয়ে আসছি এগুলো যেন কেউ জানতে না পারে। সুমন, তুই তো জানিস আমি ছোট থেকেই কত ভয় পাই। সেদিন রাতের বেলায় কত কাহিনী যে হয়েছে তোরা আমি। সুমন আমার কথা আটকে দিয়ে বলল, আমি কিছুটা হলেও জানি, তোর বলতে হবে না। এখন আমাদের এইদিকে না গিয়ে কাজের দিকে মনোযোগ দিতে হবে, বুঝলি? সুমন, আমার মাকে বাঁচানোর জন্য কি আমার বোনকে? আমি শুধু তোর জন্য সব কিছু করছি, তুই নিজেও জানিস না তোর সাথে কি কি হচ্ছে। তোর বোন আর তোর মায়ের সাথে অনেক বড় অন্যায় হয়েছে, যেটা তুই নিজেও জানিস না। এবার আমি একটু ঘাবড়ে গিয়ে বললাম, সুমন, আমার বোন আর আমার মায়ের সাথে কি হচ্ছে তুই কি বলতে চাস? এখন শুধু এইটুকু জেনে রাখ, তোরেও এত সহজে ছাড়বে না। সব তোর বাবার পাপের ফল, যা তোর এখন সাজা ভোগ করতে হবে। আর এই নে তাবিজটা, যখন কবরস্থানে যাবি এটা পড়ে যাবি, তাহলে আশা করি তোর কোনো সমস্যা হবে না। সুমন, তোর কথা অনেক রহস্য লুকিয়েছে, কিন্তু আমি বুঝতে পারছি না তুই কি করতে চাইছিস। চিন্তা করিস না বন্ধু, আমি আছি না, সব ঠিক হয়ে যাবে। যা, এখন গিয়ে একটু ঘুমিয়ে নে, সময় হলে আমি ডেকে নেব। আমি সুমনের কথা মতো চুপচাপ ভেতরে চলে গেলাম। বিছানায় গালি দিয়ে চিন্তা করছি, সত্যি কি আমার সাথে কিছু হতে যাচ্ছে? আর তাছাড়া সুমন যা করছে আমার ভালোর জন্যই তো করছে। চোখ বন্ধ করে ঘুমিয়ে গেলাম। হঠাৎ দেখি কোথা থেকে যেন কে জানে আওয়াজ করে বলছে,
এত সহজে আমি তোরে ছাড়বো না। এমন শাস্তি দিয়ে আমি তোরে মারবো, তুই তখন মরার জন্য আমার কাছে অনুরোধ করবি, কিন্তু আমি তোরে মরতেই দেব না। লাফ দিয়ে বিছানা থেকে উঠে গেলাম। তার মানে এতক্ষণ আমি স্বপ্ন দেখছিলাম? না, আমি তো নিজ কানে শুনেছি। তার মাথায় কাজ করছে না, কে আমার পিছনে এইভাবে পড়ে আছে, আর কেই বা আমাকে মারতে চায়। বিছানা থেকে উঠে সুমনের কাছে গেলাম। রাত এখন অনেকটাই হয়ে গেছে। আমি বুঝি না সুমন শালা সবসময় কি নিয়ে বিজি থাকে, আর সারাদিন ওর কাছে এত এত মানুষ এসে যে বলার বাইরে। বুঝি না মানুষ ভূত প্রেত কেন বিশ্বাস করে। আরে ধুর, আমি কাকে কি বলছি, আমি নিজেই তো ভূত প্রেত বিশ্বাস করি। সুমন আমাকে দেখে একটা হাসি দিয়ে বলল, তোর বন্ধু ফোন করে বলল আমাকে নাকি তোরে কোনো এমপির মেয়ে অপমান করছে। আরে যা শালা, আমার ফোন সুমনের কাছে ছিল, আমি বলতেই পারি না। আমি সুমনের কাছ থেকে ফোনটা নিয়ে বললাম, রাসেল তোর সব বলে দিয়েছে? হঠাৎ দেখি তোর ফোনটা বাজতেছে, তাই ফোনটা ধরে তোর কাহিনী শুনলাম। তুই যদি কোস তাহলে কালকেই ওই মেয়ে তোর কাছে চলে আসবে। সেই এমপি টেমপি আমি দেখে নেব। না থাক, বাদ দে, ও আমি পরে দেখে নেবো, সময় তো হয়ে যাচ্ছে না। চলে যা, আর ভুলেও পিছনে ফিরে তাকাবে না। মনে রাখবি, আমার তাবিজ তোর কাছে যতক্ষণ আছে ততক্ষণ তোর কাছে কেউ আসতে পারবে না। তোর 2 হাত দূরে দাঁড়িয়ে তোর বিরক্ত করবে, আর ভুলেও ভয় পাবি না। আমি যতক্ষণ আছি ততক্ষণ তোর কিছুই হবে না, চিন্তা করিস না। তবে তোর বোনকে সরাসরি এখানে নিয়ে চলে আসবি। কিছুক্ষণ পর সুমনের কথা মতো রওনা দিলাম। এখান থেকে কবরস্থান বেশি একটা দূরে না। বাসা থেকে বের হয়ে কিছুটা দূরে যাওয়ার পর মনে হলো সেই দিনের মতো আমাকে আজকে কেউ পিছন থেকে ডেকেই চলেছে। তবে কি হচ্ছে বুঝতে পারছি না। মনের ভিতরের ভয়টা যে হচ্ছে বলার বাইরে। এখন একটা কথা বলে মনকে বোঝাই, কথাটা হলো যে বনের বাঘে মানুষ খায় না, মনের বাঘেই মানুষ খায়। যত সামনে যাচ্ছে ততই যেন শব্দটা বেড়েই চলেছে। হঠাৎ করে আমার পিছনে মনে হচ্ছে যেন কেউ কান্না করে বলছে, তুই এখানে, তুই ওখানে যাস না, ওরা তোরে আজকে মেরে ফেলবে। আমি এসব কথা কানে না নিয়ে সামনে হেঁটে যাচ্ছি। তবে আমি এটুকু অনুমান করতে পারছি কেউ একজন যেন আমাদের কাছে আসতে চাচ্ছে, কিন্তু যেন মনে হয় মুহূর্তের ভিতরে সে সিটিকে দূরে চলে যাচ্ছে। তার মানে সময় দেওয়া তাবিজ কাজে আসছে। এই তো কবরস্থানে চলে আসছি। যখন আমি কবরস্থানে গেটটা খুলবো তখন মনে হলো যেন আমার আশেপাশে সব কিছু নিরিবিলি স্তব্ধ হয়ে গেল। আমার পিছনে যে একটা চিৎকার ভেসে আসছিল মুহূর্তের ভিতরে ওইটা বন্ধ হয়ে গেল। মাঝরাতে ঠিক যেমন পরিবেশ থাকার কথা ঠিক তেমনই আছে। এই নিরিবিলি পরিবেশের মাঝে আমি শুধু একা। ভাবতেই শরীরের রোমগুলো দাঁড়িয়ে গেল। যত সামনের দিকে যাচ্ছি তত যেন ভয়টা বেড়েই চলেছে। হ্যাঁ, ওই তো, ওটাই আমার কবর। ধীরে ধীরে আমি কবরের পাশে চলে গেলাম। আচ্ছা, আমি কি এই কাজটা ঠিক করছি? আমার বোনকে যেখানে কবর দেওয়া হয়েছে সেখানে আমি ওকে মাটি থেকে তুলে নিতে আসছি। এটা করা কি আদৌ আমার ঠিক? তবে ঠিক কিনা ভুল সেটা আমি বলতে পারবো না। তবে এই মুহূর্তে আমার সুমনের কথা শোনা খুব বেশি একটা জরুরি। ধীরে ধীরে আমি মাটি খুঁড়তে লাগলাম। আমার কাজ আমাকে করতেই হবে। কবর করে মাটি থেকে আমার বোনের লাশটা বের করে কাঁধে নিতেই কেমন যেন জোরে একটা হাওয়া হয়ে গেল আমার শরীর দিয়ে। মনে হলো যেন মুহূর্তের ভেতরে কেউ একজন এখান থেকে গেল। আস্তে আস্তে বাতাসের আবহাওয়া বাড়তে লাগলো। তাড়াতাড়ি মাটিগুলো ঠিকঠাক করে লাশটা কাঁধে তুলে সামনে হাঁটতে লাগলাম। কবরস্থানের গেট বন্ধ করতেই আচমকা একটা মেয়ের কণ্ঠের আওয়াজ আসলো, তুই ছেলেটা বড্ড বেশি খারাপ। আমি তোর কি এমন ক্ষতি করেছিলাম যার কারণে আমার বোনকে তোরা মেরে ফেললি? আমি তারে ছাড়বো না, আমি তোরে ছাড়বো না। তুই যতদিন বেঁচে থাকবি শান্তিতে থাকতে পারবি না। আমি তোর জীবন নরকে পরিণত করব। এখন বেঁচে চলে যাবি, সমস্যা নেই, চলে যা, কিন্তু এই কথাটা মনে রাখিস, আমি তোর পিছু ছাড়বো না, তোরে ছাড়বো না আমি। আমি এসব কথা শুনে তাড়াতাড়ি সামনে হাঁটতে লাগলাম। তবে মেয়েটার শেষ কথাগুলো খুব জোরেই বলছিল। আমি এটা বুঝলাম না এখানে মেয়ে এলো কোথা থেকে। তাড়াতাড়ি আমি আমার বোনকে নিয়ে সুমনের বাসায় চলে গেলাম। গিয়ে দেখি সুমন আমার অপেক্ষাই করেছিল। আমাকে দেখে তাড়াতাড়ি বললো, যা, তোর বোনকে ওই টেবিলের উপর রাখ। আমি আমার বোনকে টেবিলের উপর রাখার পর সুমন বলল, তোর কোনো সমস্যা হয় নাই তো লাদেন? সমস্যা একটু হয়েছিল, তবে তোর তাবিজ থাকার কারণে কিছুই হয় নাই। এখন তুই বল কি করবি? সুমন আমার হাত থেকে তাবিজটা নিয়ে বলল, এখন এটা বলতে আমাকে কে যেন টান দিয়ে ধরে অন্ধকারে নিয়ে গেল। আর নিয়ে গিয়েই আমাকে এমনভাবে মারতে লাগলো, ভয়ে আমি কোনো চিৎকার করতে পারছি না। অন্ধকারের ভিতরে তেমন কোনো কিছু দেখা যাচ্ছে না। তবে হঠাৎ করে কে জানে আমার বুকের মাঝে 2 হাত ঢুকে দিল। মনে হলো যেন আমার কলিজাটা বের করে নেবে নেবে অবস্থা। আমি আর ব্যথা সহ্য করতে না পেরে জোরে একটা চিৎকার দিয়ে বললাম, সুমন তুই আমাকে বাঁচা প্লিজ, আমি বাঁচতে চাই। এই কথাটা বলতেই আবার আমি সুমনের সামনে চলে এলাম। সুমন আমাকে দেখে মুচকি একটা হাসিতে বলল, তোর সমস্যার সমাধান আমি পরে করছি, তুই কোনো চিন্তা করিস না। আগে আমি তোর মা আর বোনকে দেখি। আমি শুধু বললাম, আমার সাথে কী যে হচ্ছে আমি নিজেই বুঝতে পারছি না।
কি আছে, তোর যেটা ভালো মনে হয় তুই তাই কর। হুম। আর আমি একজন ডাক্তারকে এখানে আসতে বলেছি, কারণ তুই আমার কথা বিশ্বাস করবি না। কি এমন যে আমি তোর কথা বিশ্বাস করব না? বলবো ঠিকই, কিন্তু তার আগে তুই আমাকে এটা বল, আমি যা বলবো এই কথাগুলো শুনে আমার গায়ে হাত তুলবি না? আচ্ছা ঠিক আছে, আর তুই যা করছিস আমার ভালোর জন্যই তো করছিস, এতে আমি তোর গায়ে হাত তুলবো কেন? দেখ লাদেন, এই কথাগুলো বলতে আমার খুব খারাপ লাগছে। তোর আম্মা আজকে সকালে মারা গেছে। আমাকে মাফ করে দিস বন্ধু, আমি তোর জন্য কিছু করতে পারি নাই, তবে আমার যতটুকু সম্ভব ততটুকু চেষ্টা করেছি, কিন্তু আমি ব্যর্থ হয়েছি। তুই হয়তো এটা চিন্তা করতে পারিস, আমার আম্মু মারা গেছে, তাহলে আমার বোনকে কবর থেকে তুলে এখানে আনার কি দরকার ছিল? দরকার ছিল দেখেই এনেছি আমি ওকে, কারণ তোর বোন ছিল 5 মাসের প্রেগনেন্ট, আর তোর বোন আত্মহত্যা করেছে, কিন্তু তোরা কেউ বলতে পারিস নাই। আর এসব কে করেছে আমি এগুলো তোরে বলবো না, তুই নিজেই বের কর। সুমনের কথা শুনে আমি চোখ গরম করে সুমনের দিকে তাকিয়ে বললাম, তোর মাথা খারাপ হয়ে গেছে? কি সব উল্টাপাল্টা কথা বলিস? আমার বোন প্রেগনেন্ট মানে? আবার ও নিজে আত্মহত্যা করে মারা গেছে? সুমন কিছু বলার আগে রুমে একজন মুরব্বী ঢুকে বলল, সুমন বাবা, আমাকে হঠাৎ এখানে ডাকলে যে? সুমন আমাকে চুপ থাকতে বলে মুরব্বীকে বলল, ডাক্তার সাহেব, এই 2টা লাশ একটু পরীক্ষা করে দেখেন তো ওরা প্রেগনেন্ট নাকি। সুমনের কথা শুনে ডাক্তার তার নিজের কাজে লেগে গেল। অনেকক্ষণ পর ডাক্তার বলল, ওরা দুইজন প্রেগনেন্ট, কিন্তু ওরা তো মৃত। কিভাবে কি আমি তো কিছু বুঝতে পারছি না। সুমন হাসি দিয়ে বলল, আপনাকে আর কিছু বলতে হবে না, আপনি চলে যান। আর এসব নিয়েই তো আমার কাজ, জানেন তো আপনি। ডাক্তার সাহেব কিছু না বলে চুপচাপ আবার বাসা থেকে বের হয়ে চলে গেলেন। আমি শুধু সুমনের মুখের দিকে তাকিয়ে আছি, কখনই আমার চোখ দিয়ে পানি পড়তে লাগলো আমি বলতেই পারি না। সুমন আমাকে একটা টিস্যু দিয়ে বলল, যে তোর মা বোনের এমন অবস্থা করেছে, তাকে কি তুই ছেড়ে দিবি? সুমনের কথা শুনে শুধু আস্তে করে বললাম, আমার আম্মুর কসম করে বলছি আমি ওনাকে ছাড়বো না। সেটা আমিও চাই, তবে তুই আমাকে বল তো, তোর বাবা আর তোর আম্মুর কি কারণে ডিভোর্স হয়েছিল? আমার বাবা একজন মাওলানা ছিল, তিনি সবসময় ভালো পথে চলেন। আমার আম্মু তিনি বেশি একটা পর্দা করতো না। আমার আম্মু এই কারণে আব্বু হয়তো আম্মুকে ডিভোর্স দিয়ে দিছে। তবে আম্মু বেঁচে থাকতে আমাকে শুধু এইটুকুই বলেছিল, কিন্তু আমি ওনাকে এসব বিষয়ে আর কোনো প্রশ্ন করে নাই। রাত তো অনেক হয়ে গেছে, তুই এক কাজ করিস, তোর বাবার ফোনটা চুরি করে ফেলবি। তোর বাবা যতগুলো মেয়ের সাথে শারীরিক সম্পর্ক করেছে সব তিনি তার ফোনের মাঝে ভিডিও করে রেখেছে। আর এই ভিডিওগুলো তোর বাবা নিরিবিলি পরিবেশে দেখেন এবং মজা নেন। হয়তো তোর আম্মুর ভিডিও আর তোর বোনের ভিডিও সেখানে আছে। হঠাৎ আমি দেখি সুমনা থেকে কিছুটা দূরে একটা লম্বা ধারালো বডি পড়ে আছে। আমি ওটা হাতে নিয়ে বললাম, আজকে আমি ওনাকে না মেরে থামবো না। সুমনা আমাকে আটকে বলল, তোর বাবা হলো ঠান্ডা মাথার খনি, আমাদের যা কিছু করতে হবে ধীরে সুস্থে করতে হবে। আগে তোর বাবার ফোন চুরি কর, পরে আমি বলবো কিভাবে কি করতে হবে। কোনো মতে নিজের রাগকে নিয়ন্ত্রণ করে বললাম, এখন আমার আম্মুর লাশ আর আমার বোনের লাশ। চিন্তা করিস না, আমার লোক দিয়ে ওনাদের মাটি দিয়ে দিব। এখন তো একটু রেস্ট নে, যা, অনেক রাত হয়ে গেছে, বাড়িতে যেতে হবে না, আমার বাসায় ঘুমিয়ে পড়। কিন্তু সুমন। কোনো কিন্তু নয়, আমি যা বলছি তুই তাই কর। সুমন আমাকে রুমে ঢুকে দিয়ে বলল, গুড নাইট, ঘুমিয়ে যা। আমার কিছু কাজ আছে, সেগুলো আমি শেষ করে ঘুমিয়ে যাব। সুমন চলে যাওয়ার পর আমি চিন্তা করছি, সত্যি কি আমার বাবা এগুলো করতে পারে? আমার মাথায় নানা ধরনের চিন্তা ঘুরি করছে, কিন্তু আমি কিছুই বলতে পারছি না। মাথাটা কেমন যেন ব্যথা করতে শুরু করলো। আচ্ছা, এখন আমার কি করা উচিত? হয়তো সব কিছু ভালো করে খোঁজ নেওয়া। এসব চিন্তা করতে করতে ঘুমিয়ে গেলাম। হঠাৎ করে চোখ খুলে দেখি আমার হাত পা নাড়াতে পারছি না। আমার সামনে সব কিছু যেন অন্ধকার হয়ে আছে। মুখ দিয়ে আমি কোনো কথা বলতে পারছি না। কাউকে যে ডাক দিব সেই কথাটুকু মুখ দিয়ে বের হচ্ছে না। অন্ধকারের মাঝে কে বলল, কি আমার হাত থেকে বেঁচে যাবি? ভাবলি কি করে আমি তোর এত সহজে ছেড়ে দিব? বলেছিলাম না আমি তোর জীবন নরক করে দিব। এই কথাগুলো বলে মেয়েটা আমার উপর ঝাঁপিয়ে পড়লো। মেয়েটার কণ্ঠ শুনে বুঝতে পারলাম সে চেনা পরিচিত একটা কণ্ঠ। মনে হচ্ছে যেন এমন কণ্ঠ আমি আগে কোথাও শুনেছি। মেয়েটা ওর মতো মজা নিতে লাগলো, কিন্তু আমি কিছুই বুঝতে পারছি না, বলতেও পারছি না আমার সাথে কেন এমন হচ্ছে। আমি কার কি ক্ষতি করছি যাই না এই মেয়েটা আমার সাথে এসব করছে? আমি তো ওর কোনো ক্ষতি করে নাই। ধীরে ধীরে আমার শরীরের শক্তি কমতে লাগলো। তবে আমি এটুকু বুঝতে পারছি সেদিনের সেই মেয়েটা। কখন যে আমি অজ্ঞান হয়ে গেলাম বলতে পারে না। যখন আমার জ্ঞান ফিরল তখন নিচে তাকে দেখি আমি যেখানে শুয়ে আছি সেখানে আমার পুরো বিছানাটা রক্তে লাল হয়ে আছে। আর আমি নড়াচড়া করতে পারছি না, আমার শরীরে কোনো কাপড় নেই। কিন্তু আমি ছিলাম সুমনের বাসায়। তবে আমার বাসায় কীভাবে ছিলাম না আর সহ্য করতে পারছি না, খুব ব্যথা করছে আর এতটা কষ্ট হচ্ছে যে বলার বাইরে।
বিছানার একপাশে ফোনটা পড়ে আছে। কোনো মতে ফোনটা হাতে নিয়ে রাসেলকে ফোন দিলাম। রাসেল ফোন রিসিভ করে ঘুম ঘুম কণ্ঠে বলল, কি রে লাদেন, এত সকাল সকাল ফোন দিলি? তুই কি আমাকে ঘুমাতে দিবি না? রাসেল তুই প্লিজ আমাকে বাঁচা, আমার অবস্থা খুব সিরিয়াস, আমি বিছানা থেকে উঠতে পারছি না, প্লিজ তুই আয়। লাদেন, তোর কি হয়েছে? আমি এখনই আসছি, তুই চিন্তা করিস না। ফোনটা রেখে চোখ বন্ধ করে শুয়ে আছি। চোখ দিয়ে আপনা আপনি পানি পড়ছে। আমার সাথে কেনই বা এমন হচ্ছে? আমি কার কি এমন ক্ষতি করলাম? মেয়েটা আমাকে এমনভাবে ব্যবহার করছে কেন তাও জানি না আমি। আজও কি বাঁচবো নাকি আমি? কিছুক্ষণ পর রাসেল চলে আসলো। তবে রাসেলের সাথে রেখে দেখে চোখ বন্ধ করে নিলাম লজ্জায়। রাসেল কোনো মতে আমার শরীরে কাপড় দিয়ে বললো, লাদেন, তোর এমন অবস্থা কি করে হয়েছে? রাসেলের কথা শুনে বললাম, এখন এত প্রশ্ন করিস না, আমাকে আগে হাসপাতালে নিয়ে যা, আমার খুব কষ্ট হচ্ছে। রাসেল আর ইরা মিলে আমাকে হাসপাতালে নিয়ে গেল। হাসপাতালে যাওয়ার পর ডাক্তার আমাকে অজ্ঞান করে দিল। যখন আমার জ্ঞান ফিরল তখন দেখি রাসেল আর ইরা আমার পাশে বসে আছে। আমার জ্ঞান ফিরতে ইরা বলল, এখন তোর কি অবস্থা লাদেন? এই তো মোটামুটি আছে রে। রাসেল আমার দিকে তাকিয়ে বলল, ডাক্তার বলল যে তোর সাথে কেউ অতিরিক্ত শারীরিক সম্পর্ক করার কারণে। রাসেলকে আমি থামিয়ে বললাম, বাদ দে, সব আমার কপাল। আচ্ছা তোরা অফিসে চলে যা। ইরা আমার কথা শুনে বলল, রাসেল তুই চলে যা অফিসে, আমি এখানে আছি। আর স্যার যদি বলে বলবি লাদেনকে নিয়ে হাসপাতালে চলে আসছি। রাসেল আচ্ছা বলে চলে গেল। রাসেল চলে যাওয়ার পর ইরা বলল, সত্যি করে বলতো তুই কোন মেয়ের সাথে? ইরা তুই আর কিছু বলিস না, আমি তোর সব কিছু বলবো, তবে আমাকে একটু সময় দে। আর ডাক্তার কি বললো, বাড়িতে যেতে পারবো তো? যেতে পারবি, তবে কিছুক্ষণ পর। হঠাৎ সুমনের নাম্বার থেকে একটা এসএমএস আসলো। সেখানে লেখা আছে, আমাকে মাফ করে দিস, আমি তোর পাশে থাকতে পারলাম না। আমি জীবনে কত কিছু করেছি, কিন্তু আজকে হেরে গেলাম রে। পারলাম না আমি তোর পাশে থাকতে। তবে তোর আম্মু আর বোনকে আমি কবর দিয়ে দিয়েছি। যেই মেয়েটা তোর সাথে এসব করছে ও সহজে তোরে ছাড়বে না। আমি জানি তুই সব কিছু সমাধান করতে পারবি। তবে একটা কথা মনে রাখিস, সব কিছু তোর বাবার মোবাইলে আছে। ওটাই তোর বাঁচার একমাত্র সূত্র। আমি তোরে ছেড়ে অনেক দূরে চলে গেলাম রে। আমি পারলাম না রে, আমাকে মাফ করে দিস। সুমনের মেসেজ দেখে আমার মনের ভিতরে একটা চিন্তা ঢুকে গেল। সুমন আমার কাছে মাপ ছিল কেন? আর ও হেরে গেছে, এর মানে কি হতে পারে? দুই হাত দিয়ে মাথা চেপে ধরে আসি। ইরা আমার হাত ধরে বলল, তোর কি হয়েছে আমার কাছে বল। বলবো রে সব কিছু, আমাকে আগে বাসায় নিয়ে চল। ইরাকে ধরে কোনো মতে বাসায় গেলাম। তবে মাঝে মাঝে ইরা আর রাসেল আমাকে অনেক জোর করেছিল এই বিষয়ে বলতে, কিন্তু আমি কিছুতেই বলতে রাজি হই নাই। আজকে 2 দিন হয়ে গেল, এখন আমি মোটামুটি অনেকটাই সুস্থ। সুমনকে আমি অনেক খুঁজেছি, ও কোথায় গিয়েছে, কিন্তু কোথাও পায় নাই। আজকে স্যার আমাকে নাইট ডিউটি দিয়েছে, সাথে ইরা আর রাসেল আছে। আজকে নাকি এমপির মেয়ের জন্মদিন, তাই আমাদের থাকতে হবে। এখন বাজে রাত প্রায় 12টার মতো। আমি আর রাসেল এক কোণা দাঁড়িয়ে কথা বলছি। হঠাৎ করে পেছন থেকে কে জানে বললো, কি খবর মিস্টার আবুল? পিছনে তাকে দেখি মাহি ওর বান্ধবদের সাথে দাঁড়িয়ে আছে। আমাকে উদ্দেশ্য করে এই কথাটা বললো। আমি ভদ্রতার খাতিরে মাথা নিচু করে বললাম, কিছু কি বলবেন ম্যাম? মাহি মুসকে হাসি দিয়ে বলল, আমার জুতোয় ময়লা জমে গেছে, তোর পকেট থেকে রুমালটা নিয়ে আমার জুতোটা মুছে দে। মাহির কথা শুনে রাসেল অদ্ভুত দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে। আমি কি করি ও দেখতে চাইছে। মাহি আবার আমাকে ধমক দিয়ে বলল, কিরে, আমি তোরে কি বললাম তোর কানে যায় না? এটা একটা অনুষ্ঠান, এখানে যদি কোনো ঝামেলা করে সমস্যা হবে। এমনি সাহেবও এখানে আছেন। কোনো উপায় না দেখে চুপচাপ রুমালটা বের করে ওর পায়ে জুতা মুছে দিলাম। মাহি শুধু আমাকে বলল, মানুষকে না চিনে যদি তার পেছনে ঘুরিস তাহলে তো এমনই হবে। মাহি চলে যাওয়ার পর রাসেল আমাকে বলল, ওরা দেয় আমাদের কিভাবে আমি নিজেও বুঝি না। আমরা কি ওদের টাকার কিনা গোলাম? হয়তো আবার হয়তো না। আচ্ছা এসব বাদ দে, সময় একদিন আমারও আসবে, তখন আমিও দেখিয়ে দেবো আমি কি জিনিস। এর মাঝে ইরা এসে বলল, লাদেন তোর বাবাকে দেখলাম এমপির সাথে বসে আছে। তো আমি কি করব? আর ইরা তোরে কতবার বলছি এসব বিষয়ে আমাকে কিছু বলবে না। ইরা আমার কথা শুনে চুপ হয়ে গেল। আমাদের ডিউটি প্রায় শেষ পর্যায়ে। যখন আমরা চলে যাব, এর ভিতরে আমার বাবা আমার সামনে এসে বলল, লাদেন, বাবা তোর কি খবর? বাবার দিকে তাকিয়ে দেখি কি সুন্দর ক্ষুদ্র চোখে আমাদেরকে তাকিয়ে আছে। মাথায় একটা টুপি পরা, শরীরে একটা জুব্বা, দেখলে মনে হয় একদম নিষ্পাপ। আচ্ছা সুমন কি আমাকে ভুল কিছু বললো নাকি? লাদেন, আমার সাথে কথা বলবি না? বাবার কথা শুনে শুধু বললাম, আমার সময় নেই, আমাকে এখন যেতে হবে। সুমন চল। এই কথা বলে আমরা 3 জন বের হয়ে গেলাম। রাসেল আমাকে বলল,
লাদেন, রাগ করা উচিত নয়। যাতেই হোক তিনিই তোর বাবা হন। তো আমি কি করব? ওনার সাথে অনেকদিন আগে আমাদের সম্পর্ক শেষ। ওনার কারণে আমার আম্মু আর বোন কথাটা বলতে গিয়েও আটকে গেলাম। এরা আমার দিকে তাকিয়ে বললো, লাদেন, তুই ইদানিং আমাদের থেকে অনেক কিছু লোকাস। আচ্ছা, আমরা কি তোর বন্ধু না? আমাদের বল তোর কি হয়েছে, তাহলে তোর কষ্ট একটু হলেও তো কমে। আরে তোদের কাছে আমি সব কিছু বলবো, তোরা কোনো কিছু চিন্তা করিস না। এরা মুখ বাঁকিয়ে বললো, তোর ইচ্ছা হয় যদি বলবি, না হলে নাই। আর শোন, কালকে আমাদের থানায় নতুন ওসি আসবেন। সকাল সকাল রেডি হয়ে চলে আসবি, মনে থাকে জানো। দেখি। আচ্ছা রাসেল, আজকে আমার বাসায় যেতে ইচ্ছে করছে না। আমি কি তোর সাথে আজকে রাতটা? রাসেল আমাকে আটকে বললো, আর এতে বলার কি আছে? তাহলে তো ভালোই হলো। চল দুজন মিলে কিছুক্ষণ আড্ডা দিয়ে ঘুমিয়ে যাব। ইরা, তুইও চল। মায়ের খাবি রাসেল? আমি একটা মেয়ে মানুষ, পরে আমার সুযোগ নিবি না। আমি ঠোঁট কামড়ে বললাম, সে যদি হয় তাহলে তো ভালোই হবে। এরা আমার মাথায় থাপ্পড় দিয়ে বললো, শালা লুচ্চামি কমাতে পারিস না? কি লুচ্চামি করছে আমি তোর সাথে? বন্ধুর কাছে এইটুকু আবদার করলে বুঝি? দেখ লাদেন, চুপচাপ থাক বলছি, নাইলে তোরে যে আমি কি করব হিসাব নেই। আমি আর কিছু বললাম না। বেচারের মাথা আজকে এমনি গরম করে দিলাম। রাসেলের বাসায় গিয়ে কাপড় চেঞ্জ করে সরাসরি বিছানায় গা হেলিয়ে দিয়ে শুয়ে আছি। আর চিন্তা করছি এই কয়েকদিন একটু ভালোই ছিল, মেয়েটা আমাকে বিরক্ত করে নাই। না জানি আবার কবে ভাবতেই গায়ের লোম দাঁড়িয়ে গেল। রাসেল বিছানায় বসে বলল, কি রে, কি চিন্তা করেছে এত? এই চিন্তা করছি, সবাই তো আমার জীবন থেকে চলে গেল, এখন আমি শুধু একাই আছি। না জানি আমার কপালে কি আছে। আরে এত চিন্তা করিস না বন্ধু, আমরা আছি তো। সে তো জানি। আচ্ছা এখন ঘুমিয়ে পড়, সকাল সকাল আবার ডিউটিতে চলে যেতে হবে। রাসেল আমার কথা শুনে বিছানায় শুয়ে গেল। চিন্তা করতে করতে কখন যে ঘুমিয়ে গেলাম বলতে পারে না। সকালে ঘুম থেকে উঠে মনে হলো, যাক তাহলে আজকে আমার তেমন কিছু হয়নি। রেডি হতে হতে চিন্তা করছি, আচ্ছা যদি মেয়েটা কোনো ভূত হয়, তোর সে যাই হোক, এসব চিন্তা করা যাবে না। আগে আমার ওর সাথে কথা বলতে হবে, কেন ও আমার সাথে এসব করছে। আমি ওর সাথে কি এমন খারাপ কথা করেছি বা অপরাধ করেছি যার কারণে ও আমার সাথে এইসব করছে। রাসেল আর আমি মিলে সকাল সকাল অফিসে চলে গেলাম। আজকে যেহেতু ম্যাডাম আসবে এজন্য সকাল সকাল চলে গেলাম। অফিসের সব কিছু সুন্দরভাবে সাজাতে রাখলাম। এরা এসে প্রশ্ন করলো, কিরে, আজকে এত সকাল সকাল চলে আসলি যে? কই আর সকাল, 10 মিনিট আগেই আসছি। আচ্ছা বলতো আমাকে কেমন লাগছে? এরা আমার দিকে তাকিয়ে বললো, আজকে তো তোরে খুব হ্যান্ডসাম লাগছে। এত সাজুগুজু করে আসলি, মনে হচ্ছে যেন আজকে। থাক, তোর আর কিছু বলতে হবে না। পরে কি না কি বলে দিবি তুই। আমরা আর কোনো কথা বললাম না। কিছুক্ষণ পর ওসি ম্যাডাম আমাদের সামনে চলে আসলো। ওসি ম্যাডাম গাড়ি থেকে নামতেই আমি পুরো বোকা হয়ে গেলাম। এতটা স্মার্ট, এতটা ইয়াং মেয়ে আমি আগে কখনো দেখি নাই। আর ওনার সুন্দরের প্রশংসাও করতে হয়। মুখে প্রশংসা যদি করেই তাহলে সব দিকে মাশাআল্লাহ, আর নিচে আরে আমি আবার উল্টাপাল্টা কি চিন্তা বলছি। হঠাৎ করে মনে হলো কে জানে আমাকে চিমটি দিল। আরে এরা আমার পাশে থেকেও আমাকে চিমটি দিচ্ছে। আমি চোখ রাঙিয়ে ওর দিকে তাকিয়ে বললাম, কিরে আমাকে চিমটি দিলি কেন? এরা কিছু বলার আগে রাসেল বলল, শালা, ম্যাডাম তোর সামনে দিয়ে গেল আর তুই ফুল দিলি না। আমরা এত করে তোকে ডাকলাম, কিন্তু তুই ম্যাডামের দিকে এক দৃষ্টিতে তাকিয়েছিলি। এখন যা, ম্যাডাম তোকে পার্সোনালভাবে যেতে বলছে। তোরা আমাকে আগে বলবি না তো শালা। ইস, এখন কি যে হয়। ধীরে ধীরে ম্যামের রুমের দিকে চলে যেতে লাগলাম। না জানি এখন আবার কি না কি বলে। আজকে প্রথম দিন এখানে আসলো আর আমি আজকেই তার সাথে বেয়াদবি করলাম। ম্যাডামের কেবিনের সামনে গিয়ে বললাম, ম্যাডাম ভেতরে আসবো কি? ম্যাম আমার দিকে তাকিয়ে বললো, তুমিও তো সেই যে আমাকে দেখে আমার দিকে তাকিয়েছিলি, এটা কি ভুলে গেছো আমি তোমার কি হই? ম্যাডামের এই কণ্ঠটা শুনে মনে হলো যেন এই কণ্ঠটা আমি আগে কোথাও শুনেছি, কিন্তু কোথায় যেন শুনেছি মনে পড়ছে না। কি হলো, দাঁড়িয়ে দাঁড়িয়ে কি চিন্তা করো? এখানে আসবে নাকি? আমি মাথা নিচু করে ম্যাডামের সামনে গিয়ে বললাম, সরি ম্যাডাম, আসলে। হুম বললো আসলেই কি? আমি আর কিছু বললাম না, চুপচাপ দাঁড়িয়ে আছি। তো ম্যাডামের চেহারা যে এতটা সুন্দর তাকালেই মনে হয় যেন শুধু তাকিয়েই থাকি। কি ব্যাপার, মাথা নিচু করে দাঁড়িয়ে আছো কেন? ম্যাডাম আসলে তখনের জন্য সরি। আপনি এত সুন্দর যার কারণে আপনার উপর থেকে আমার চোখ সরাতে পারি নাই। আর ম্যাম সরি, আমি আবার সত্যি কথা ছাড়া মিথ্যা বলি না। ও, সত্যবাদী না তুমি? আচ্ছা, তোমার নাম কি? জি ম্যাডাম, আমার নাম শেখ লাদেন ইসলাম। লাদেন? খুব ভালো নাম। আমাকে চেনো তো? জি ম্যাডাম, আপনি এই থানার নতুন ওসি, আজকেই জয়েন করছেন। তা আমার নামটা কি এটা তো জানো?
ম্যাডামের বুকের দিকে তাকাতেই বুকটা জ্বলন্ত আগুনের মতো জ্বলে উঠলো। তাড়াতাড়ি মাথা নিচু করে মনে মনে বলছি, তোর বিপদে কেন যে আমার পিছনে লেগে আছে। ধীরে সুস্থ হলাম, জি ম্যাডাম, আপনার নাম মিস আনিকা। ম্যাডাম কিছু না বলে চুপচাপ কিসের জন্য একটা ফাইল দেখলো। কিছুক্ষণ পর বললো, এখন যাও, বাহিরে রৌদ্রের মাঝখানে গিয়ে এক কান ধরে এক পা উপরে তুলে দাঁড়িয়ে থাকো। ম্যাডাম আসলে আমি সরি, প্লিজ আমাকে মাফ করে দেন। আমার মুখের উপরে কথা, আমি কি বললাম কানে যায় না? ম্যাডামের ধমক শুনে চুপচাপ কেবিন থেকে বের হয়ে গেলাম। ম্যাডামের কেবিন থেকে বের হতেই ইরা এসে বলল, কিরে ম্যাডাম তোরে কি বলতে বলছে? আমি চোখ গরম করে বললাম, ম্যাডাম তোরে মারতে বলছে। মারবো কি? আরে এত রাগ করিস কেন, কি হয়েছে তাই বল। আচ্ছা তুই বল, কাউকে ভালো লাগে কি অপরাধ? আর ভালো জিনিস কি তুই চোখে দেখিস না বলতো? ওমা, ভালো জিনিস তো সবাই চোখে দেখে, এতে কি এমন অপরাধ হয়েছে? ওইটাই তো আমি ম্যাডামকে বুঝাতে পারলাম না। শালা, তোর আর মেয়ে দেখার স্বভাব গেল না, শেষ পর্যন্ত ম্যাডামের দিকে নজর দিলি। তুই মরবি এখন আমি বুঝতে পারছি। আমি আর কোনো কথা বললাম না, ম্যাডামের কথা মতো বাইরে গিয়ে দাঁড়ালাম। লজ্জায় আমার কেমন যে লাগছে বলে বোঝাতে পারবো না। রাসেল আমার সামনে দাঁড়িয়ে বলল, কিরে লাদেম, তুই এভাবে দাঁড়িয়ে আছিস কেন? সব আমার কপাল, আর বলিস না। এখন তুই তাড়াতাড়ি আমার সামনে থেকে চলে যা, নইলে ম্যাডাম তোর 12টা বাজিয়ে দেবে। এমনি আমি একটু ম্যাডামের দিকে নজর দিয়েছিলাম, তাতেই আমার এই অবস্থা। কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পর ম্যাডাম আমার সামনে এসে বলল, হয়েছে, এখন ছেড়ে দাও। পরের বার যদি এমন ভুল করো না, তাহলে তোমার কি অবস্থা হবে জানো তো? আর ভুল হবে না ম্যাম। ঠিক আছে, এখন গিয়ে তোমার কাজে লেগে পড়ো। এই কথা বলে ম্যাডাম বাইরে চলে গেল। ইরা আমার হাতে এক গ্লাস পানি দিয়ে বলল, নে আগে পানি খেয়ে নে। ইরার দিকে তাকিয়ে শুধু বললাম, কাটা খেয়ে নুনের ছিটে দিস না, এমনি রাগে শরীর ফেটে যাচ্ছে। ইরা হেসে বলল, সে তো ভুল করলে শাস্তি তো পেতেই হবে। আমি আর কিছু না বলে ভিতরে চলে গেলাম। আজকে বড় স্যার আসে নাই, এজন্য সবাই মিলে জমিয়ে আড্ডা দিচ্ছি। হঠাৎ করেই সবাই দাঁড়িয়ে কাকে যেন স্যালুট দিতে লাগলো। আমি ভাবলাম এখন আবার কি এখানে এসেছে, এজন্য আমিও বসা থেকে উঠে দাঁড়ালাম। কিন্তু সামনে তাকে দেখি মাহি ওর বান্ধবীদের সাথে নিয়ে দাঁড়িয়ে আছে। কেন যেন ওকে আমার স্যালুট করতে ইচ্ছে করে নাই, এজন্য আমি আবার বসে গেলাম। ইরা আমার এমন আচরণ দেখে চোখ ঘুরিয়ে বলল, কিরে বসে গেলি কেন? আমি ইরার দিকে তাকে বললাম, আমার ইচ্ছে হয়েছে, এজন্য আমি বসে গেলাম। মাহি চুপচাপ ভেতরে ঢুকে এক কোণায় গিয়ে বসলো। কিছুক্ষণ পর ইরাকে বলল, ইরা উত্তর দিল, ওই কোথায় যেন বাহিরে গেছে, আপনি একটু বসেন, আমি ম্যাডামকে ফোন করে বলছি। ইরা চলে যাওয়ার পর আমি রাসেলের দিকে তাই করলাম, মনটা যে ওই মেয়েকে কি যে করি জানিস। ওমা, তুই আবার কি করবি? ওকে না তুই বউ করতে চেয়েছিলি? সে তো চেয়েছিলাম, কিন্তু সব কপাল রে। পাশ থেকে মাহি বলল, আপনারা কি আমাদের নিয়ে কথা বলছেন? রাসেল তাড়াতাড়ি দাঁড়িয়ে বলল, আরে না ম্যাডাম, আমরা তো একটা মার্ডারের বিষয়ে কথা বলছি। মায়ের হাতে ইশারা করে আমাকে ডাক দিয়ে বলল, এই ছেলে এদিকে আসো। মনটা তো চাইতেছে এই মেয়ের মাথা ফাটে জেলে চলে যাই, আমি তোর পিছনে ঘুরি না, কিন্তু তাও কেন ও আমার পিছনে পড়ে আছে। চেয়ার থেকে উঠে মায়ের সামনে দাঁড়িয়ে দাঁতে দাঁত কামড়ে বললাম, জি ম্যাডাম বলেন। আমি কার মেয়ে এটা তো খুব ভালো করেই তো জানো। জি জানি, তা এখন আমি আপনার জন্য কি করতে পারি মিস মাহি চৌধুরী? আপনি কি আমাকে এখানে অপমান করছেন নাকি সম্মান করছেন? যেটা আপনার মনে হয় আমি তাই করছি। ইরা মাহির হাতে কফের মগ দিয়ে আমাকে বলল, লাদেন দেখ, বেয়াদবি করিস না, পরে কিন্তু বিপদে পড়বি। তুই এখান থেকে যা, তোর কাজ তুই গিয়ে কর, আমি দেখছি। ইরা আমার কথা শুনে চুপচাপ দাঁড়িয়ে গেল, আমাকে কিছু বললো না। মাহি আমার দিকে তাকিয়ে কফের মুখটা পাশে রেখে দাঁড়িয়ে আমার সামনে এসে বলল, তোর খুব সাহস হয়েছে না? এখানে সাহসের কি আছে? আর আপনি এমপির মেয়ে হয়েছেন, থেকে সম্মান করতে হবে। আর এটা মনে রাখবেন, আমরা আপনার বাবার জন্য কাজ করি হয়তো, কিন্তু আপনার জন্য না। সাথে সাথে মাহি আমার গালে ঠাস ঠাস করে দুটো থাপ্পড় দিয়ে বলল, তোর কত বড় সাহস, একে তো আমাকে অপমান করছিস, আবার আমার সাথে বেয়াদবি করছিস। তোরে এখান থেকে তুলে নিয়ে গিয়ে কি কি যে করতে পারি তা তো জানিস নাকি? মায়ের থাপ্পড় খেয়ে রাগ তো মাথায় উঠে গেল। সাথে সাথে মাহির মাথা চেপে ধরে সরাসরি ওর ঠোঁটের সাথে আমার ঠোঁট মিলিয়ে দিলাম। মাহি আমাকে 2 হাত দিয়ে ছাড়াতে চেষ্টা করছে, কিন্তু আমি ওকে জোর করে ধরে রাখলাম। কিছুক্ষণ পর ছেড়ে দিলাম। ঠোঁটে হাত দিয়ে লিপস্টিকের দাগ মুছে একটা হাসি দিয়ে বললাম, থাপ্পড় দেওয়ার ফল এটা। মাহির ঠোঁটের দিকে তাকিয়ে দেখি ওর ঠোঁটে অনেকটাই কেটে গেছে। আবার মাহি আমার দিকে তাকিয়ে কান্না করছে। থানার সবাই তো আমার দিকে অবাক চোখে তাকিয়ে আছে, কেউ হয়তো ভাবতে পারে নাই আমি ওর সাথে এমনটা করবো, কিন্তু আমাকে এত অপমান করলো। আর আমি যদি কিছু না করি তাহলে বিষয়টা কেমন হয়ে গেল না। রাসেলকে ডাক দিয়ে বললাম, এদিকে আয়।
রাসেল আমার কাছে এসে বলল, এটা কোনো কাজ করলে এমনটা না করলেও তো পারতি। এত কথা বলতে বলছি তোরে, তুই গিয়ে সিসিটিভি ফুটেজটা আমার ফোনে দিয়ে ওটা ডিলিট করে দিবি, এখন তাড়াতাড়ি যা। রাসেল আমার কথা শুনে চলে গেল। আমি মায়ের হাতে টিস্যু পেপার দিয়ে বললাম, চোখের পানি মুছেন, আর একটা কথা মনে রাখবেন, আপনি কিন্তু অনেক সুন্দরী, তাও কেন মানুষের সাথে বাজে ব্যবহার করেন এটাই বুঝি না। মায়ের কোনো কথা না বলে শুধু চুপচাপ কান্না করছে। আরে যা, ওসি ম্যাডামও চলে আসলো দেখি, আজকে আমি শেষ। আনিকা ম্যাডাম সরাসরি থানার ভিতরে ঢুকে আমার দিকে একবার তাকিয়ে মাহিকে বলল, কি ব্যাপার মাহি, তুই কান্না করছোস কেন? মনে মনে বললাম, এই যা, আজকে আমি শেষ। আনিকা ম্যাডাম কিভাবে মাহিকে চেনে এটাই তো বুঝতে পারছি না। মাহি কান্না শুনে আনিকা ম্যাডামের দিকে তাকিয়ে বলল, আপু, এই ছেলেটা আমার সাথে বেয়াদবি করছে। আমি তো সাথে সাথে মাথায় হাত দিয়ে বললাম, এই যে আপু, আপনি এসব কি বলছেন? আপনি এখানে এসেছেন কিছুক্ষণ হলো, আর এখন বলছেন আমি আপনার সাথে বেয়াদবি করছি, এটা কেমন কথা হলো? মাই যেই কিছু বলতে দেবে তখন আমি ইশারা করে বললাম, যদি কোনো কিছু বলো না তাহলে ভিডিও কিন্তু আমার কাছে আছে, পরে তোমার বিয়ে হবে না, এটা মনে রেখো। মাই রেগে চিৎকার দিয়ে বললো, এখানে আসার আমারই ভুল হয়েছে। আনিকা আপু, এখানে আমি আপনার কারণে এসে অপমানিত হলাম, এটা কিন্তু ঠিক করেন নাই আপনি, আমিও দেখে নিব। এই বলে মাই এক প্রকার রেগেই থানা থেকে বের হয়ে চলে গেল। মাহি যেতে ম্যাডাম তো আমার দিকে আগুনের মতো তাকালো। আমাকে কিছু না বলে ইরাকে ডেকে বলল, এইদিকে আস, এখানে কি হয়েছিল তা বলতো, একদম যা বলবে সত্যি সত্যি বলবে। ম্যাডামের কথা শুনে ইরা আমাকে দেখে তাকালো। তখনই ম্যাডাম আবার ইরাকে ধমক দিয়ে বলল, তুমি বলবে নাকি আমি অন্য কাউকে বলবো? আর যদিও একটা কথা মিথ্যে বলো না, তাহলে থানার সব কনস্টেবলকে এমন শাস্তি দেব না বলার বাহিরে। কেমন লাগবে যখন একজনের জন্য সবাই শাস্তি পাবে? ইরা তো ম্যাডামের কথা শুনে ভয়ে কাঁপতে লাগলো। তবে আমি মনে করেছিলাম ইরা কিছু বলবে না, কিন্তু আমার ভাবনা চিন্তা ভুল ছিল। ইরা আমাকে অবাক করে দিয়ে আনিকা ম্যাডামকে সব কিছু বলে দিল। সব কিছু শুনে আনিকা ম্যাডাম নিজের রাগ কন্ট্রোল করে বলল, জান ইরা, মাহি আমার কি হয়? মাহি হলো আমার বেস্ট ফ্রেন্ডের একমাত্র ছোট বোন, আর আজকে সে এখানে এসে অপমানিত হয়েছে। থানার সবাই শোনো, আজকে থেকে এখানে ও সবাইকে চা কফি দেবে। এখানে একজন চাকরের যা কাজ, আজকে থেকে ও তাই করবে। আনিকের কথা শুনে আমার মাথা গরম হয়ে গেল। আমি ভুল করেছি, আমাকে শাস্তি দিবে, তাই বলে আমাকে চাকরের সাথে তুলনা করবে, আর বলে কিনা আমি চাকরের কাজ করব। থানার ওসি হয়েছে দেখে যা ইচ্ছে তাই করবে। আমিও রেগে বললাম, আরে রাখেন আপনার চাকরি, ওই কী যেন নাম আপনার বেস্ট ফ্রেন্ডের বোন মাহি, ও এমপির মেয়ে হয়েছে তাই বলে আমাকে যেভাবে ইচ্ছে সেভাবে অপমান করবে, আর আমি প্রতিশোধ নিতে গেলে আমার অপরাধ হয়ে যায়, তাই না? করলাম না আপনার চাকরি, আপনার চাকরি আপনি করেন, এসব বাল আমার দেখা আছে, কে যে কি করবে আমি সব জানি। অনেকে এবার ঠাস ঠাস করে আমার গালে চড় দিয়ে বলল, একজন সাধারণ কনস্টেবল হয়ে আমার মুখের উপর কথা বলিস, আবার কষ চাকরি ছেড়ে দিবি? তুই যা না চাকরি ছেড়ে, আমি এমন রিপোর্ট তৈরি করব না জীবন ভোর শুধু জেলে পৌঁছে মরতে হবে। এখন তো 1 মাস চাকরের অফার দিলাম, যদি বেশি বাড়াবাড়ি করিস না তাহলে জেলের ভিতরে ঢুকিয়ে দেব। রাসেল তাড়াতাড়ি আমার পাশে দাঁড়িয়ে বলল, ম্যাডাম, আমি ওর পক্ষ থেকে সরি বলছি, প্লিজ আপনি ওকে মাফ করে দেন। ও হয়তো বুঝতে পারেনি, এজন্য এসব কথা বলেছে। অনিকা ম্যাডাম রেগে বলল, যদি তুমিও আমার মুখের উপর কথা বলো তাহলে দুজনকেই মিলে এই থানায় এই কাজ করতে হবে। এখন তোমার বন্ধুকে বুঝিয়ে আমার রুমে 1 কাপ কফি দিয়ে পাঠাও, আর ওর গায়ে যেন আমি পুলিশের পোশাক না দেখি। এই কথা বলে অনিকা ম্যাডাম ভেতরে ঢুকে গেল। থানার সবাই আমাদেরকে শুধু অবাক হয়ে তাকিয়ে আছে, কেউ কোনো কথা বলতে সাহস পাচ্ছে না। আমি ভাবতে পারি নাই এই সাধারণ একটা বিষয়ে অনিকা ম্যাডাম আমার সাথে এমন ব্যবহার করবে। ইরা ধীরে ধীরে আমার কাছে এসে আস্তে করে বলল, সরি। সামনে থেকে টেবিলে জোরে আঘাত করে জোরে বললাম, তোর আমি সরি বলতে বলেছি? রাসেল দৌড়ে আমার কাছে এসে বলল, লাদেন, তোর হাত কেটে রক্ত পড়ছে। সে পড়লে কিছু হবে না, তুই ম্যাডামকে বলে দিস আমি সকালে অফিসে আসবো, আর ম্যাডাম যেমনভাবে বললো আমি তাই তাই করবো। এই কথাগুলো দাঁতে দাঁত কামড়ে বলে সামনের দিকে হাঁটতে লাগলাম। থানা থেকে বের হয়ে একটা হাসপাতালে গিয়ে হাঁটা ব্যান্ডেজ করে বাসার দিকে যেতে লাগলাম। মনটাই খারাপ হয়ে গেল। ভাবলাম কি আর হলো কি, আচ্ছা অনিকা ম্যাডাম কি আমার সাথে ইচ্ছে করেই এমন করলো? তবে আমার হয়তো মায়ের সাথে এমনটা করা উচিত হয় নাই। তো এছাড়া আমি বা ওকে কি শিক্ষা দিতে পারতাম? যা করেছি বেশ করেছি। বাসায় গিয়ে ফ্রেশ হয়ে বিছানায় শুয়ে আসি। হঠাৎ ফোনে একটা মেসেজ আসলো। খুব আগ্রহ নিয়ে মেসেজটা ওপেন করে দেখি, সেখানে লেখা আছে, তুমি কি তোমার কাজ ভুলে গেছো? মনে রেখো, মেয়েটা তোমাকে এত সহজে ছাড়বে না।
এখন হয়তো ভালো আছো, কিন্তু দুদিন পরও তো আবার তোমার পিছনে পড়বে। তাই বসে না থেকে তুমি তোমার কাজ শুরু করো। তবে একটা জিনিস দেখে আমি অবাক হয়ে গেলাম, যে নাম্বার থেকে মেসেজ এসেছে সেই নাম্বারটা হলো 3টা 0। এটা কিভাবে হতে পারে? আমার তো মনে হয় দেশে এখনো এমন নাম্বার তৈরি হয় নাই, কিন্তু এই মেসেজ আমার কাছেই কেন আসলো? ও শেট, আমি তো টেনশন সব কিছু ভুলে গেছি। না, আজকে আমাকে আমার কাজ করতে হবে। বসে থাকলে এই সমস্যার সমাধান হবে না, যা করতে হবে আজকে রাতেই। এখন রাত অনেকটাই হয়ে গেছে। আমি আমার বাবার বাসাটা চিনি, তবে ওনার বাসায় কখনো যাওয়া হয় নাই। আমার আম্মু সবসময় বলতো, বাবা বেঁচে থাকতে কখনোই তোর বাবার কাছে যাবে না, উনি খুব খারাপ মানুষ। বাবার বাসার সামনে গিয়ে দেখি সব কিছু একদম নিরিবিলি, নিস্তব্ধ। এর মাঝেই আবার আমার ফোনটা বাজতে এলো। মেসেজ এমনি রাগে গরম হয়ে গেল, ফোন করতে আর কোনো সময় পায় নাই মনে হয়। একটু সাইডে গিয়ে ফোন রিসিভ করে বললাম, কী চাই তোর? থানায় অপমানিত হতে দেখে আমাকে মন ভয় নাই তোর? এরা কান্না সুরে বলল, সরি, আমাকে মাফ করে দে, আমার ভুল হয়ে গেছে। দেখ, আমার কাছে নাটক করবি না, আমার সময় নেই তোর সাথে কথা বলার মতো। আমাকে প্লিজ তুই বিরক্ত করিস না। এই কথা বলেই ফোনটা রেখে দিলাম। আমি আবার আমার কাজে লেগে গেলাম। ধীরে ধীরে বাবার বাসার সামনে গেলাম। উপরে ওঠার জন্য বড় বড় পাইপ আছে, আর আমার তো পুলিশের ট্রেনিং আছে, কোনো সমস্যা হবে না। পাইপ বেয়ে বাবার রুমের জানালা কোনো মতে খুলে ভিতরে চলে গেলাম। ভিতরে সব কিছু একদম অন্ধকার হয়ে আছে। হ্যাঁ, ওই তো বাবা শুয়েছেন, তবে ওনার ফোনটা কোথায় হতে পারে? আচ্ছা, আমি যদিও বাবার ফোন নিয়ে যাই, তাহলে বাবা সেটাকে খুঁজবেন। আরে ধুর, কি আর বলবে, যা হবে পরে দেখা যাবে। বাবার মাথার কাছে দেখি ফোনটা পড়ে আছে, আর বাবার পাশে একজন মহিলা শুয়ে আছেন। হতে পারে ওনাকে হয়তো বাবা আরও আগে বিয়ে করছে, তবে আমি এটা জানতাম না যে বাবা আবার বিয়ে করছেন। আমাকে এই সম্পর্কে তেমন কিছু বলে নাই। চুপচাপ বাবার ফোনটা নিয়ে বের হয়ে গেলাম। বাবার বাসা থেকে বের হয়ে তাদের ওনার ফোনের যতগুলো ভিডিও ছিল সবগুলো আমার ফোনে নিয়ে ফোনটা বাবার রুমের ভেতরে ছুড়ে মারলাম। আর তখনই ভেতর থেকে আওয়াজ এলো, চোর এসেছে, চোর এসেছে। আমি তাড়াতাড়ি সামনের দিকে হাঁটতে লাগলাম। পরে আবার যদি আমাকে কেউ দেখে ফেলে। হঠাৎ মাঝ রাস্তায় অনেকে ম্যাডামের মতো কাউকে দেখলাম। এত রাতে এখানে একটা পাখিও নেই, না আছে কারো কোনো শব্দ, না আছে কিছু, কিন্তু ম্যাডাম এখানে কি করেন? আমি ধীরে ধীরে কাছে যেতে লাগলাম, তবে এতটুকু শিওর হলাম যে এটাই আনিকা ম্যাডাম। ম্যাডামের কাছে গিয়ে দাঁড়িয়ে যে পিছন থেকে ডাক দেবো ম্যাডাম, তখন অনেকে ম্যাডাম অদৃশ্য হয়ে গেলেন। একদম আমার সামনে থেকে আপনি আপনি উদাও হয়ে গেল। এসব দেখে ভয় তো আমার কলিজায় পানি নাই। তাহলে আবার সেই আগের মতো আমার সাথে কিছু হতে যাচ্ছে। তাড়াতাড়ি বাসার দিকে ছুটে যেতে লাগলাম, তবে তেমন কিছু হয় নাই। বাসায় গিয়ে বিছানায় শুয়ে চিন্তা করছি বাবার ফোনে কী কী ভিডিও আছে, সকালে দেখবো। এখন ঘুমিয়ে পড়ি, তাই কোনো কিছু চিন্তা না করে ঘুমিয়ে গেলাম। সকালে ঘুম থেকে উঠে দেখি রাসেল আর ইরা আমার পাশে বসে আছে। এত সকালে আমি ওদের দেখে অবাক হয়ে গেলাম। আমি কোনো মতো শোয়া থেকে উঠে বললাম, তোরা এখানে কী করিস? রাসেল আমাকে বলল, আগে যা, ফ্রেশ হয়ে আয়, ইরা আর আমি মিলে রান্না করছি। সময় যেহেতু আছে, আজকে তোর বাসা থেকে বিরিয়ানি খেয়ে যাব। আচ্ছা, কিচেন রুমে যা, আমি আসছি। আমি এই কথা বলে সরাসরি ওয়াশরুমে চলে গেলাম। কিছুক্ষণ পর ফ্রেশ হয়ে কিচেন রুমে গিয়ে দেখি ইরা রান্না করছে, আর রাসেল ওকে সাহায্য করছে। ইরা আমাকে দেখে বলল, লাদেন, এত সকাল সকাল তোর বাসায় আসলাম, আর বিশ্বাস কর, ওই দিন যদি আমি অনিকা ম্যাডামকে এসব না বলতাম। থাক, আর কিছু বলতে হবে না, আমার কপালেই ছিল, এই জন্য এইসব হয়েছে, বাদ দে। রাগ করলি বুঝি আমার উপর? না, এরা রাগ করার কি আছে? তবে তুই আমার বন্ধু হয়ে ম্যামকে যে ওভাবে আমার কথা বলতে পারবি, আমার বিশ্বাস হচ্ছিল না। রাসেল দাঁড়িয়ে আমার সামনে এসে বলল, দেখ, চাকরির বয়স সবার ভিতরে আছে, কি করবে বল? বেচারি হয়তো অনেক ভয় পেয়েছিল। আচ্ছা, কালকে থানায় যা বলছে ম্যাম। আমি চাই এই বিষয়ে তোরা কোনো কথা বলিস না, আমার বিষয় আমি দেখে নেব। ঝামেলা যেহেতু করেছে আমি। ইরা আমার হাত ধরে বলল, মাফ করে দে, আমি তখন বুঝতে পারি নাই। আরে থাক, বাদ দে। এখন বল, কোন পর্যন্ত রান্না হয়েছে? পেটে খিদায় ইঁদুর দৌড়াচ্ছে। ইরা হাসি দিয়ে বলল, আরে অনেকক্ষণ লাগবে, তোরা ভিতরে গিয়ে আটা দে, আমি রান্না করছি। আরে না, রাসেল আর আমি মিলে তোরে সাহায্য করি, তাহলেই হয়ে যাবে। রান্না বান্না করে তিনজন ইচ্ছে মতো খেতে লাগলাম। হঠাৎ ইরা জিজ্ঞেস করলো, আনিকা ম্যাডামকে যতটা ভালো মনে করেছিলাম ততটা ভালো না। ওর বান্ধবীর বোন বলে ও তোরে এমন অপবাদ দিবে, এটা কিন্তু ঠিক হয় নাই। রাসেল এর সাথে তাল মিলিয়ে বলল, তুই শালা কিভাবে ওই মেয়েটাকে লিপকেস করতে পারলি? তোর কি একটু লজ্জা করে নাই এত মানুষের সামনে? দেখ, তোরা আমাকে যুক্তি দিস না। যখন ও আমাকে সবার সামনে থাপ্পড় দিয়েছিল, তখন আমার কেমন লেগেছিল, তখন তো তোরা এই কথাটা বলিস নাই। আরে রাসেল, ও যা করেছে ভালোই করেছে। আমি মনে করি লাদেন, তুই ওকে উচিত শিক্ষা দিয়েছিস। এমপির মেয়ে বলে দিমাগ বেশি ওর। বাদ দে এখন এসব কথা। তোরা বাসে গিয়ে রেডি হয়ে আয়, একসাথে থানায় যাব।
খাওয়া দাওয়া শেষ করে ওরা চলে গেল। ওরা রেডি হয়ে আসার পর তিনজন মিলে থানা যাচ্ছি। তবে আজকে ওরা পুলিশের পোশাকে আর আমি সাধারণ পোশাকে। আজকে নিজের কাছে নিজেই লজ্জা লাগছে, তাও কি আর করা, যেতে তো হবেই। তবে অনামিকা ম্যাডাম এভাবে আটকে আমাকে আমার সুযোগ নেবে আমি বুঝতে পারি নাই। কিছুক্ষণ পর থানায় চলে গেলাম। থানার ভিতরে গিয়ে দেখি কে যেন পায়ের ওপর পা তুলে বসে আছে। তবে আমি একটু অনুমান করে নিলাম এটা আমার বাবা হয়তো হবে। কালকে ওনার বাসায় গিয়েছিলাম, এই জন্য এসেছে হয়তো। আমাকে যদি বাবা এই অবস্থায় ভিতরে দেখে তাহলে হয়তো অন্য কিছু ভাবতে পারে। এজন্য আমি ইরাকে বললাম, ইরা তুই ভিতরে গিয়ে দেখ বাবা কেন এখানে এসেছেন। ইরা আমার দিকে তাইকে বলল, তুই কিভাবে জানিস এটা তোর বাবা? এত কথা না বলে আমি যেটা বললাম সেটা কর। ইরা আর রাসেল ভেতরে চলে গেল। আমি অন্য এক জায়গায় গিয়ে নিজেকে একটু আড়াল করে নিলাম। কিছুক্ষণ পর বাবা থানার ভেতর থেকে বের হয়ে গেল। আমি থানার ভিতরে ঢুকে দেখি ইরা আর রাসেল বসে কি যেন পরামর্শ করছে। আমাকে দেখে রাসেল বলল, তোর বাবার বাসায় নাকি চোর গিয়েছিল আর বলল তার নাকি বাসার থেকে 1 লাখ টাকা চুরি করে নিয়ে গেছে, এর জন্য রিপোর্ট লেখাতে এসেছে। মনে মনে বললাম চোর তো আমি নিজেই, কিন্তু বাবা জানে না। হঠাৎ থানার পিয়ন এসে বলল, ম্যাম বলেছে ওনাকে কফি দিয়ে আসতেন। যাও আমি আসছি। আমি নিজ হাতে ম্যাডামের জন্য কফি তৈরি করলাম। তবে মনটা চাইছিল এর মাঝে কতটা বিষ মিশিয়ে দেই। কফির মগটা হাতে নিয়ে ম্যামের কেবিনের সামনে গিয়ে বললাম, আসবো কি ম্যাম? আনিকে ম্যাডাম আমার দিকে চোখ তুলে তাকিয়ে বলল, আসো। ভিতরে গিয়ে ম্যাডামের টেবিলে কফির মগটা রাখতেই ম্যাডাম আমাকে বলল, কফি বানাতে পারো তো, নাকি সারা জীবন পায়ের ওপর পা তুলে বসে থেকেই মা বাবার ওপর খেয়েছো? আমি মাথা নিচু করে বললাম, আমার বাবা মা কেউ নাই ম্যাডাম, আমি এতিম। আনিকে ম্যাডাম কফির মগটা হাতে নিয়ে বলল, তুমি এতিম নাকি অন্য কিছু তা শুনে আমি কি করব? এখন যাও, আমার জন্য আরেক কাপ চা বানিয়ে নিয়ে এসো। আনিকা ম্যাডামের কথা শুনে আবার চা বানিয়ে ম্যামের রুমের সামনে চলে গেলাম। আনিকা ম্যাডাম আমাকে দেখে বলল, চায়ের কাপটা নিচে রাখ। কিন্তু ম্যাডাম আপনি না বললেন চা খাবেন? আমি চা খাবো কিনা সেটা শুনে তুমি কি করবে? আমি যেটা বলছি সেটা করো। কি আর করবো, ওসি ম্যাডাম বলে কথা, তার কথা মানতে তো হবেই। চায়ের কাপটা নিচে রাখতেই আনিকা ম্যাডাম হাতে ইশারা করতেই চায়ের কাপটা এত বড় হয়ে গেল যেন দেখে মনে হচ্ছে এখানে একজন বসে শুয়ে যেভাবে ইচ্ছে সেভাবে গোসল করতে পারবে। আর চায়ের ভিতর থেকে গরমে এত ধোঁয়া বের হচ্ছে বলার বাইরে। আমি তো বোকার মতো ম্যাডামের দিকে তাকিয়ে আছি। উনি কি আদৌ একটা স্বাভাবিক মানুষ হতে পারে? আনিকা ম্যাডাম চেয়ার থেকে উঠে আমার কাছে এসে আমাকে ধাক্কা দিয়ে চায়ের কাপের ভেতরে চলে গেল। চায়ের কাপের ভিতরে পড়তেই আমি জোরে একটা চিৎকার দিয়ে দৌড় দিতে চাইলাম, কিন্তু আমি নড়তেও পারছি না। আমার কথা মুখের ভেতর থেকে বের হচ্ছে না। গরমে আমার ভেতর থেকে যেন আগুন বের হচ্ছে। আমি আর সহ্য করতে পারছি না। আমার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে। আমি আনিকা ম্যাডামের দিকে অসহায় দৃষ্টিতে তাকিয়ে চোখের পানি ফেলছি। আনিকা ম্যাডাম হাসতে হাসতে চেয়ারে বসে বলল, তোরে আমি এত সহজে মারবো না, তুই চিন্তা করিস না। ওই বলেছিলাম না, আমি তোর জীবনকে নরক করে দিব। আমার আর এসব সহ্য হচ্ছে না, মনটা চাইছে আত্মহত্যা করে ফেলে। হঠাৎ এর ভিতরে ঢুকে বলল, ম্যাডাম আপনাকে এক জায়গায় যেতে হবে। এরা এটা বলতেই আমি ছিটকে এক কোণায় গিয়ে পড়লাম। আর মুহূর্তের ভিতরে সবকিছু আবার স্বাভাবিক হয়ে গেল। শুধু আমার শরীর জ্বলন্ত আগুনের মতো পুড়ছে মনে হয়। অনেকে ইরাকে জোরে ধমক দিয়ে বলল, আমার অনুমতি না নিয়ে তোমাকে এই রুমে আসতে কে বলেছে? ইরা মাথা নিচু করে বলল, সরি। এই কথা বলে ইরা আমার দিকে একবার তাকিয়ে বাইরে চলে গেল। অনেকে ম্যাডাম আমার কাছে এসে আমার চোখের পানি মুছে বলল, খুব কষ্ট হচ্ছে না তোর? তোর বাবাও আমার বোনের সাথে এমন কিছু করেছে। আমি তো তোর বাবাকে কিচ্ছু করব না। সব শাস্তি তোকেই যে পেতে হবে। ভাবছিস কেন আমি এসব করছি? বুঝবি একদিন, যেই দিন তুই আত্মহত্যা করবি। এখন এখান থেকে বের হয়ে যা বলছি। আর এসব কথা যদি কেউ জানতে পারে না, তখন তোর অবস্থা কি হবে ভালো করেই জানিস তো। আমি অনেকের কথা শুনে কিছু না বলে ধীরে ধীরে রুম থেকে বের হয়ে গেলাম। বাইরে গিয়ে একটা চেয়ারে বসে বললাম, রাসেল আমাকে 1 লিটার ঠান্ডা পানি এনে দে দোকান থেকে প্লিজ। রাসেল আর ইরা আমার কাছে এসে বলল, তোর কি হয়েছে? ম্যাডাম তোর সাথে কি করেছে? প্লিজ আমাকে কোনো প্রশ্ন করিস না, আমি যা বলছি তাই কর। রাসেল আর কিছু না বলে বাইরে চলে গেল। ইরা আমাকে বলল, তুই বস, আমি ম্যাডামকে বলে আসি। এমার্জেন্সি একটা বিষয়, কিন্তু ম্যাডাম বুঝতে চাচ্ছেন না। এই কথা বলে ইরা ম্যামের কেবিনের সামনে চলে গেল। কিছুক্ষণ পর ইরা ফিরে এসে বলল, কি রে ম্যাডাম কোথায় গেল? উনি তো কেবিনে বা কোথাও দেখলাম না।
আমি কোনো মতে বললাম, উনি আমার পিছন দিয়ে বের হয়ে চলে গেছেন। তুই দেখ রাসেল কোথায়। আমি তো বুঝেই গেছি এ আনিকা ম্যাডামকে, তবে ওদের কোনো কথা বলা যাবে না। রাসেল আমার হাতে ঠান্ডার বোতল দিয়ে বলল, কি রে, এত ঠান্ডা নিলি কেন? খাবি নাকি তুই আবার? রাসেলের কাছ থেকে ঠান্ডার বোতলটা নিয়ে সবটা নিজের শরীরের উপর ঢেলে দিলাম। মনে হলো যেন কলিজাটা ঠান্ডা হয়ে গেল। আমার এমন আচরণ দেখে সবাই বোকা হয়ে গেল। কেউ ভাবতেও পারে নাই আমি এমন কোনো আচরণ করব। এরা অবাক হয়ে বলল, তোর কি হয়েছে আমাদের বল। ম্যাডামের কেবিনে দেখি তুই এক কোণে বসে কান্না করছিস। আমাদের বল তোর কি হয়েছে। আমি থানা থেকে বের হতে হতে বললাম, ম্যাডাম আসলে বলিস, আমার একটু সমস্যা হয়েছে, এই জন্য আমি বাসায় চলে যাচ্ছি। পিছন থেকে ইরা বলল, কিন্তু লাদিন। আমি ইরার কোনো কথা না শুনে থানা থেকে বের হয়ে গেলাম। বাসায় যেতে যেতে চিন্তা করছি, অনেকেই কি সেই মেয়ে যে রাতের আধারে। না, আমি আর কিছু চিন্তা করতে পারছি না। বাসায় গিয়ে ফোনটা বের করে বাবার ফোন থেকে আনা ভিডিওগুলো দেখতে লাগলাম। প্রথম ভিডিওতে দেখতে পেলাম একটা মেয়েকে বিছানার উপর বেঁধে রেখেছে, আর মেয়েটা জোরে জোরে চিৎকার করছে। আর এর কিছুক্ষণ পর বাবা এসে মেয়েটার উপর, না, আমি আর বলতেও পারছি না। তার মানে সুমন যেই কথাগুলো বললো সবগুলোই সঠিক। এরকম অনেকগুলো ভিডিও আছে, তবে একটা ভিডিওতে আমার চোখ আটকে গেল, যেখানে দেখা যাচ্ছে একটা মেয়েকে রুমের ভিতরে আটকে রেখেছে, তবে মেয়েটার পিছনে দুটো ডানাও আছে। এগুলো দেখে আমি বোকা হয়ে গেলাম। তার মানে এই মেয়ে কি অনেকের বোন? না, এ হতে পারে না। মেয়েটা বাবার হাত পা ধরে মাপ চাইতে লাগলো, কিন্তু বাবা কোনো কথা না শুনে ওর উপরে ঝাঁপে পড়লো। আমার জানা মতে ওদের অনেক শক্তি থাকে, কিন্তু কোনো এক কারণে ওই মেয়েটা বাবাকে কোনো কিছুই করতে পারছে না। শেষে মেয়েটার দুটো ডানায় কেটে মেয়েটাকে মাটির চাপা দিয়ে দিল। তবে এই মেয়েটার চেহারা অনেকের সাথে অনেকটাই মিল আছে। আমি মনে মনে অনুমান করে নিলাম এটাই অনেকের বোন হবে হয়তো। আমি যেন এসব দেখে বিশ্বাস করতে পারছি না, যিনি কিনা একজন ইমানদার, আর তার ভিতরে এত কিছু। আমি আর ভাবতেও পারছি না। শেষ ভিডিওগুলো ছিল আমার মা আর আমার বোনটার নিচে ফেলে কান্না করতে লাগলাম। একটা মানুষ কিভাবে মেয়েদের সাথে এসব করতে পারে? আমার এসব যেন বিশ্বাস হচ্ছে না। শরীর আমার আগুনের মতো জ্বলছে। আমি ছাড়বো না ওনাকে। যদি ওনাকে মেরে আমার জেলে যেতে হয় তাই যাব, কিন্তু আমি ওনাকে ছাড়বো না। কসম করে বলছি, আমি ওনাকে এমন শাস্তি দেবো যেটা বলার বাইরে। নিচে অনেকক্ষণ হলো চিমটি মেরে বসে আছি। আজকে আমার পাশে কেউ নেই। আমার মা শেষ পর্যন্ত আমাকে এভাবে একে করে চলে গেল। হঠাৎ শুনে কি জানি দরজায় কলিং বেল বাজাচ্ছে। চোখের পানি মুছে উঠে দরজা খুলে দেখি অনেকে ম্যাডাম দাঁড়িয়ে আছে। অনেকে ম্যাডামকে দেখে আমার শরীর ভয়ে থরথর করে কাঁপতে লাগলো। অনেকে ম্যাডাম আমাকে সাইড কাটিয়ে ভিতরে ঢুকে বলল, তা আজকে তোমার বাসায় আসলাম, আমাকে কি খাওয়াবে? আমি ভয়ে কপালের ঘাম মুছে বললাম, আপনি কি খাবেন ম্যাডাম? অনেকে ম্যাডাম হাসি দিয়ে বলল, আমি যা খাবো তুমি কি তা খাওয়াতে পারবে? ম্যাডাম বাসায় আমি একা থাকি, মানুষ দেখলে সন্দেহ করবে। আপনি কি এজন্য এখানে আসছেন তাই বলেন, আর কি খেতে চান বলেন, আমি যথাসাধ্য চেষ্টা করব। অনেকে ম্যাডাম আমার কাছে এসে আমার সামনে দাঁড়িয়ে বলল, খাবো তো তোমাকে, আগে তুমি কিছু রান্না করো, অনেক খিদে লাগছে আমার। আমি চুপচাপ রান্নাঘরে চলে গেলাম। গিয়ে হালকা পাতলা কিছু খাবার তৈরি করতে লাগলাম। ফোনটা হাতে নিয়ে সুমনকে কল দিতে লাগলাম, কিন্তু আমার ফোনে কোনো নেটওয়ার্ক নেই। আমি তো এটা দেখে বোকা হয়ে গেলাম, ফোনের ভিতর কোনো নেটওয়ার্ক নেই। তার মানে অনেকে কি আমার সাথে, আমার যে এতটা ভয় লাগছে বলার বাইরে। তবে আমি এটুকু বুঝতে পারছি আজকে আমার শেষ দিন। যদি সুমন থাকতো তাহলে ও আমার জন্য কিছু হলেও করতে পারতো, কিন্তু ও কোথায় পালিয়ে গেছে এটাই তো বলতে পারছি না। আমার জানা মতেই ও ভয় পাওয়ার লোক না, কিন্তু হঠাৎ করে কি এমন হলো যার কারণে ও পালিয়ে দূরে কোথাও চলে গেল। খাবার তৈরি করে টেবিলের উপর রেখে বললাম, ম্যাম আপনি কোথায়? আপনার খাবার তো তৈরি হয়ে গেছে। আনিকা ম্যাডাম ভেতর থেকে আওয়াজ করে বলল, আমি তোমার রুমের ভিতরে আছি, তুমি একটু এখানে আসো তো। আমি কোনো কিছু চিন্তা না করে ভিতরে চলে গেলাম। ভিতরে গিয়ে দেখি আনিকা ম্যাডাম এমন অবস্থায় বিছানায় শুয়ে আছে, তার শরীরে একটুকু কাপড়ও নেই। এটা দেখার সাথে সাথে আমি চোখ বন্ধ করে নিলাম। আমি জানতাম আমার সাথে এমন কিছু হবে। চোখ বন্ধ করা অবস্থায় জিজ্ঞেস করলাম, আমি আপনার কি এমন ক্ষতি করেছি যার কারণে আপনি আমার সাথে এইসব করছেন? আর আপনি কে, কেনই বা এখানে এসেছেন, আমার কাছেই বা কী চান? আনিকা ম্যাম হাসতে হাসতে বলল, তোর বাবা আমার বোনের যেই অবস্থা করেছে আমিও তোর একই অবস্থা করব। এখানে তোর জন্যই আসলাম, আমি ছাড়বো না তোরে। আর তুই ভালো করেই জেনে গেছিস আমি কে, কেন আমি এখানে এসেছি। এই কথা বলেই অনেকে উঠে আমাকে বিছানার উপর ফেলে দিল। আমি শুধু চোখ বন্ধ করে এসব কিছু সহ্য করছি। কখন যে জ্ঞান হারিয়ে বিছানার উপর পড়ে রইলাম বলতেই পারে না। যখন আমার জ্ঞান ফিরল তখন থেকে আমি বিছানার উপর পড়ে আসি, আর অনেকে ম্যাডাম কোথাও নেই, হয়তো চলে গেছেন। কোনো মতে উঠে কাপড় পরে বেডরুম থেকে বের হলাম। রুম থেকে বের হয়ে দেখি টেবিলের উপর যে খাবারগুলো ছিল সবগুলো অনেকে ম্যাডাম খেয়ে ফেলছে। ধীরে ধীরে রুমে চলে গেলাম। আমার জীবনটা এই মেয়েকে বরবাদ করে ফেলছে। যদি বেঁচে থাকি ও আমাকে ছাড়বে না, আর আমার বাবার রাগও আমার উপর মেটাবে। রুমের ভেতরে গিয়ে একটা দড়ি বেঁধে ফেললাম। হ্যাঁ, আজকে আমি চিন্তা করে ফেলেছি আত্মহত্যা করব।
বেঁচে থেকে এসব সহ্য করা আমার পক্ষে সম্ভব নয়। যদি বেঁচে থাকি তাহলে অনেকে ম্যাডাম আমার পিছু ছাড়বে না। গলায় দড়িটা দিতে দেখি ফোনটা বাজতে লাগলো। মনে মনে বললাম আজকে আর কোনো ফোন ধরবো না, একেবারে মরার পর সব কিছু স্বাধীন করে দেবো। তবে ফোনের স্ক্রিনে তাকে দেখি রং নাম্বার থেকে ফোনটা এলো। কেন যেন ফোনটা ধরতে আমার মন বললো, এই জন্য গলা থেকে দড়িটা সরিয়ে ফোনটা হাতে নিয়ে রিসিভ করতেই অফিস থেকে কে যেন হু হু করে হাসতে হাসতে বললো, তুই আমার ছেলে, আর আমি জানবো না তুই আমার বাসায় এসেছিলি? হ্যাঁ, যেটা অনুমান করেছিলাম সেটাই হলো। এটা আর কেউ না, এটা হলো আমার বাবা। অফিস থেকে বাবা আবার বললো, কি রে, আমাকে কি তুই চিনতে পারলি না? এবার আর শরীরের রাগ কন্ট্রোল করতে পারলাম না, রেগে জোরে চিৎকার করে বললাম, কুত্তার বাচ্চা, আমি কসম করে বলছি আমি তোরে ছাড়বো না। তোর কারণে আমার আম্মু আর বোন মারা গেছে, ওদেরকেও তুই ছাড়িস নাই। আমি তোরে দেখে নেব। তুই আমার ছেলে, আর আমি জানি তুই আমার কি কি করতে পারবি। মেয়েদের সাথে এসব করে আপনি কি পান? আমি কি পাই না পাই সেটা তোর বলতে হবে। ভালো করে বলছি, ভিডিওগুলো আমার কাছে দিয়ে দে, তাহলে হয়তো ছেলে হিসেবে তোরে ছেড়ে দিব। নইলে তোর এমন করে মারবো যে তোর বোনকে কিভাবে মেরেছি কেউ কি বলতে পারছে, তোরেও কিভাবে যে মারবো কেউ বলতে পারবে না। কসম করে বলছি, তুই যা আমার সামনে থাকতি তোর কাল্লা কেটে তোর হাতে ধরে দিতাম। সে দিয়ে বাবা, তুমি যদি পারো এখানকে যেন তোমার পছন্দের মেয়ে মিস মাহি চৌধুরী আমার কাছে। আজকে রাতে ওর সাথে আমি T20 বিশ্বকাপ খেলবো। ওকে যে বাঁচাতে পারবি না এটাও জানি। আর যদি এরপরেও ভিডিওগুলো আমি না পাই তাহলে তোর বেস্ট ফ্রেন্ড ইরা আর সুমনকে হয়তো খুঁজেই পাবি না। সামনে থেকে টেবিলে জোরে আঘাত করে রাগ কন্ট্রোল করে বললাম, মাইকে ছেড়ে দিই, আমি আপনাকে সব কিছু দিয়ে দেবো। এই তো বাবা, তুমি লাইনে আসছো। আমি তোমার বাবা, এটা তো জানো। আর আমার সাথে তুমি গেম খেলতে আসছো। আমার বাইরের রূপ দেখেছো, কিন্তু তুমি হয়তো আমার ভেতরের রূপটা দেখো নাই। আপনি কেন মেয়েদের সাথে এসব করেন? কি পান এসব করে? তুমি পিচ্ছি একটা মানুষ, বুঝলে বাবা? এত কিছু বুঝে তোমার লাভ নাই। তাই বলছি, আমাকে বিরক্ত করো না, আমার কাজ আমাকে করতে দাও। সে আপনার যা ইচ্ছা তাই করেন, তবে একটা কথা মনে রাখবেন, আপনার মৃত্যু কিন্তু আমার হাতেই হবে। আমি আমার আম্মুর কসম করে বলছি, ছাড়বো না আপনাকে। তুই যদি আমার ছেলে না হতি তাহলে তোর মাংসের টুকরোগুলো আমি নিজে রান্না করে খেতাম। সব কিছুর একটা লিমিট থাকার দরকার, কিন্তু আজকে মন চাইছে বাবাকে ধরে কী যে করতে, কিন্তু পারছে না, কারণ উনি আমার সামনে নেই। দাঁতে কামড়ে বসিয়ে নিজের রাগ কন্ট্রোল করে বললাম, কখন আপনাকে আপনার ভিডিও দিতে হবে? চলে আয় আজকে রাতে, আর তুই আসার আগ পর্যন্ত আমি মায়ের কিছু করব না। যদি লেট করে আসছিস তাহলে তো জানিস কি হবে। আচ্ছা ঠিক আছে, আমি চলে আসবো, তবে মাহির কিছু হলে প্রতিটা ভিডিও আমি ভাইরাল করে দেবো, মনে থাকে যেন। ফোনটা কেটে বিছানার উপর বসে বসে চিন্তা করছি, একজন এমপির মেয়েকে বাবা তুলে নিয়ে গেল আর কেউ কিছু বলতে পারে নাই। আমার তো মাথায় কিছু ঢুকছে না, ভাবছিলাম আত্মহত্যা করে ফেলবো, কিন্তু না, আমি অনেকে ওর বোনের হত্যাকারীকে ধরে দেবো। হঠাৎ দেখি ইরা কল দিল। ইরার কল ধরতে ইরা বলল, লাদেন, জানিস আজকে সকাল থেকে মাহিকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আমি স্বাভাবিকভাবেই উত্তর দিলাম, তো আমি কি করব? তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, এটা ওর বাবার বিষয়, আর ওর বাবার অনেক পাওয়ার আছে, চিন্তা করিস না, তুই খুঁজে পাবে। তুই বুঝতে পারছিস না, আমাদের ওপর ওর বাবা চাপ দিয়েছে। তাই কিছুক্ষণ আগে ম্যাডাম তোর বাসায় গিয়ে চেক করে আসছিল নাকি। মনে মনে বললাম, তার মানে আনিকা ম্যাডাম এখানে মাহের জন্য এসেছে, আর আমার সাথে। কি রে, কথা বলিস না কেন? তুই কি থানায় আসবি? না রে, আমি আসবো না, শরীরটা আজকে অনেক খারাপ লাগছে। আচ্ছা ফোনটা রাখলাম রে, আমার রান্না করতে হবে। যদি তোর বেশি পরিমাণে খারাপ লাগে আমাকে ফোন করবি, ঠিক আছে? আমরা চলে আসবো। ফোন রেখে কিছু রান্না করলাম, এটাই হয়তো আমার জীবনের শেষ খাবার হতে পারে। রুমে গিয়ে পিস্তল সহ সমস্ত জিনিসগুলো সাজিয়ে রাখলাম, যাতে বাবাকে খুব সহজেই মারতে পারি। মানুষ বলে নাকি বাবা হলো সব কিছুর মূল, আর আজকে আমি তাকেই মারতে যাব। কি কপাল না আমার! সি, নিজের বাবা কীভাবে নিজের মেয়ের সাথে, ভাবতে এই জন্য শরীর দিয়ে আগুন বের হচ্ছে। রাতেই খাওয়া দাওয়া শেষ করলাম, সব কিছু নিয়ে বাসা থেকে বের হলাম। জানি না এই বাসায় কি আর কখনো ফিরে আসা হবে কি। ধীরে ধীরে বাসার সামনে চলে গেলাম।